আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। ঘটনাটির সময়কাল 1973 সালে। সন্তু ঘোষের বাড়ি বসিরহাট মহকুমার হাসনাবাদ নামক স্থানে। এই হাসনাবাদের মধ্যেই একটি গ্রাম রয়েছে, সেটার নাম হচ্ছে পশ্চিম পাড়া। এই পশ্চিম পাড়াতে একটি হিন্দু পরিবারের অধীনে বিশাল ভূসম্পত্তি ছিল। তাদের এত পরিমাণ ভূসম্পত্তি ছিল যে অনেক স্থানে তারা কখনো যেতই না। এর মধ্যে একটি জায়গা ছিল বেশ ঝোপঝাড়, সেখানে হয়ে গিয়েছিল। সাধারণত লোকজন ওই জায়গাটাতে যেত না, কারণ সবাই বলতো যে ওই জায়গাতে নাকি ভয় আছে। আর বহু পূর্বে ওখানে নাকি কবরস্থান ছিল, এই কারণে অনেকেই নাকি ওইখানে ভয় পেয়েছে। আর কবরস্থানটি ছিল মুসলিম কবরস্থান। যাই হোক, যেহেতু বহু পুরাতন, আর এই কারণে ওই পুরাতন কবরস্থানে কেউ আসতোও না বা কেউ লাশ দাফনও করতো না। এটা বহু আগে থেকেই পরিত্যক্ত হয়ে গেছে। আর ওই জায়গার মালিকের নাম ছিল হচ্ছে প্রতাপ নামক একজন ব্যক্তি। উনি একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন। যেহেতু ওনার বিশাল ভূসম্পত্তি ছিল আর ওই জায়গাগুলো পরিত্যক্ত ছিল, এর মধ্যে একজন মোটামুটি গরিবই বলা চলে, কেশব নাম। এই কেশবের কোনো সন্তান সন্ততি ছিল না। কেশব এবং তার স্ত্রীকে নিয়েই তার পরিবার। তিনি বহু কষ্টে কিছু টাকা জমিয়েছিলেন। তিনি এই সম্পত্তির মালিক প্রতাপকে এসে রিকোয়েস্ট করেন যে ওই যে পরিত্যক্ত জায়গাটি, তিনি যেন তাকে সেই জায়গাটি বিক্রি করে দেন। প্রতাপ সাহেব তিনি দেখলেন যে ওই জায়গাটি পরিত্যক্ত অবস্থায় রয়ে গেছে, অনেকেই তো ওই জায়গা দেখে ভয় পায়, কেউ কিনতেও চায় না। আর যেহেতু উনি গরিব মানুষ, কিনতে যাচ্ছে, তো উনি দাম নিয়ে খুব বেশি আসলে দর কষাকষি করেননি। উনি কেশবকে বলেন যে আপনি কত দিতে চান। তো কেশব গরিব মানুষের, উনি যেটা দিতে চান প্রতাপ সাহেব সেটাতেই রাজি হয়ে যান এবং সেটি কেশবকে বিক্রি করে দেন। কেশববাবু ওই জায়গা কেনার পর তার প্রথম কাজ হয়ে দাঁড়ায় সেটি পরিষ্কার করা। তো সেটি তিনি করেন। পরিষ্কার করার পর ওখানে তিনি একটি ঘর নির্মাণ করেন। কেশববাবুকে অনেকেই বলেছিলেন যে ওখানে কোনোভাবেই যেন উনি না থাকেন, কোনো ঘর বাড়ি না করেন। কিন্তু আসলে কেশববাবুর কোনো উপায়ও ছিল না, কারণ উনি অন্যের জমিতে থাকতেন। এত কম দামে একটি জায়গা তিনি পেয়েছেন, সেটি তিনি হাতছাড়া করতে চাচ্ছিলেন না, কারণ ওনার যৎসামান্য টাকায় কোনোভাবেই একটি থাকার উপযোগী জায়গা তিনি কিনতে পারছিলেন না। এখানে বেশ খানিকটা জায়গা তিনি পেয়েছেন, তাই লোক কথায় তিনি কান দেননি। তিনি ভেবেছিলেন যে ভগবান যা করবেন সেটাই তিনি মেনে নেবেন। যদি কপালে খারাপ কিছু থাকে তবে হবে, আর যদি না থাকে হবে না। এই চিন্তা করে তিনি ঈশ্বরের উপর বিশ্বাস করেই তিনি ওই জায়গাতে থাকা শুরু করেন। তিনি যে কাজটি করেন সেটি হচ্ছে যে একটি ঘর নির্মাণ করেন। এখন যেহেতু জায়গার পরিধিটা অনেক বড় ছিল, এই জন্য তিনি এক পাশে বেড়া দেন, বাড়ির এক পাশে বেড়া দেন, এবং অন্য পাশগুলোতে আসলে বেড়া দেওয়াটা তার পক্ষে সম্ভব ছিল না, যেহেতু বেশ বড় একটি এরিয়া উনি কিনেছিলেন। অন্য জায়গাগুলোতে বাড়ির চতুর্দিকে তিনি বেশ কিছু গাছ লাগিয়ে দেন, ঘন ঘন করে গাছ লাগিয়ে দেন। এই গাছগুলো যখন বড় হবে সেটি বাড়ির নিরাপত্তা বলয়ের কাজ করবে, এই চিন্তা করে বেশ কিছু গাছ তিনি লাগিয়ে দেন। মোটামুটি চলে যাচ্ছিল ভালোই। তিনি কৃষিকাজ করতেন, টুনাটুনির সংসার, যেহেতু সন্তানাদি ছিল না, চলে যাচ্ছিল ভালোই। এর মধ্যে অতিবাহিত হয়ে যায় 10 বছর। এই 10 বছরে কোনো ধরনের কোনো প্যারানরমাল ঘটনা ওনাদের সাথে ঘটেনি। তখন এলাকাবাসী ধরেই নিয়েছিল যে ওই জায়গাটি এখন আর হন্টেড নেই। ছিল হয়তো একটা সময় মানুষ ভয় পেয়েছে, কিন্তু এখন সেটি একদম স্বাভাবিক হয়ে গেছে, যেহেতু মানুষ সেখানে বসবাস করে। মোটামুটি যেহেতু ওই জায়গাটি হন্টেড তকমাটা সবার মধ্যে থেকে উঠে চলে যায়, এর মধ্যে কেশববাবু উনি একটি চিন্তা করেন, সেটি হচ্ছে যে শুধু কৃষিকাজ করে তো পোষাচ্ছে না। উনি যেটি চিন্তা করেন সেটি হচ্ছে যে
উনি যেই জায়গাগুলোতে গাছ লাগিয়েছিলেন কিছু গাছ উনি কেটে ফেলবেন, কেটে একটি জায়গা উনি নির্ধারণ করবেন যেখানে তিনি একটি মাঝারি সাইজের একটি পুকুর খনন করবেন এবং সেখানে মাছ চাষ করবেন। আইডিয়াটা খারাপ না, অনেকেই তাকে সমর্থন জানান, কিন্তু বিপত্তি বাধল পুকুর কাটার একটি দলের সাথে তিনি যোগাযোগ করলেন যারা সাধারণত পুকুর খনন করে। আজকের মতো তখন 1983 সালে, কারণ ঘটনার মানে উনি জায়গা কিনেছিলেন 1973 সালে, 10 বছর পর 1983 সালে উনি এই পুকুর কাটার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই 1983 সালে আজকের মতো এক্সক্যাভেটর, যেগুলোকে আমরা ভেকু মেশিন বলি, তখন এই ভেকু মেশিন দিয়ে তো ওইভাবে পুকুর খনন করার প্রচলনটা শুরু হয়নি। তখন বিভিন্ন শ্রমিক লাগিয়ে এই পুকুরগুলো খনন করা হতো। প্রথম এক দলকে তিনি পুকুর খনন করার জন্য মোটামুটি কথাবার্তা পাকাপাকি করে ফেলেন। যেদিন পুকুর খনন করতে আসবেন তার আগের দিন এসে ওই দলের যিনি সর্দার, শ্রমিক সর্দার, তিনি এসে বলেন যে তারা এখানে পুকুর খনন করতে পারবে না এবং এই কেশববাবুর সাথে চুক্তি বাতিল, তারা এই কাজ করবে না। তখন কেশববাবু জিজ্ঞেস করেন, তোমরা কেন এটা করবে না? তখন তারা বলেন, এখানে একটি পরিত্যক্ত কবরস্থান রয়েছে এবং এখানে পুকুর খনন করলে তাদের সমস্যা হতে পারে, এই জন্য তারা কেউ পুকুর খনন করবে না। অনেক বোঝানোর পরেও তারা রাজি হয় না। অগত্যা কেশববাবু তাদের কথাই মেনে নেন, তাদেরকে বিদায় দিয়ে দেন। তিনি আরো একটি দলের সাথে কথা বলেন, দ্বিতীয় দলটি রাজি হয়ে যায় পুকুর খনন করতে এবং কথা মতো তারা পুকুর খনন শুরুও করে। একদিন যায়, দুদিন যায়, প্রায় 1 মাস সময় লাগবে কিন্তু পুকুরটি খনন করতে। 23 কি 24 দিনের মাথায় বেশ অনেকটা পুকুর খনন করা হয়ে গিয়েছিল। হঠাৎ একজন শ্রমিক চিৎকার করে ওঠে, এই কঙ্কাল পেয়েছি, কঙ্কাল। তখন অন্য শ্রমিকরা চলে আসে, কি হয়েছে দেখে যে কিছু হাড় পাওয়া গিয়েছে, পুরো কঙ্কাল না। যেহেতু ওই জায়গাতে একটি পুরাতন কবরস্থান ছিল বহু আগে, এরকম একটা কথা লোক মুখে প্রচলিত ছিল, তাই এই হাড়টি দেখে তারা চিন্তা করে এটি মানুষের হাড়। কেশববাবুকে ডাকা হয়, আশেপাশের কিছু লোকজনও আসে। তখন কেশববাবু বলে যে এটি মানুষের হাড়, এটি তো দেখে বোঝাও যাচ্ছে না, এটি তো অন্য কোনো কিছুর হাড়ও হতে পারে। তখন কেউ কেউ বলে না এটা মানুষের হাড়, কেউ কেউ বলে না এটা গরু ছাগলের হতে পারে, গরু ছাগলের হাড় হতে পারে আর কি। যাই হোক, এই হাড়গুলি ওইখান থেকে অপসারণ করে অন্য একটি জায়গায় পুঁতে রাখা হয় এবং যথারীতি পুকুর খনন করা হয় এবং পুকুরে পানিও উঠে যায়। আশপাশে পুকুর একটু দূরে হওয়ার কারণে, মানে নিকটে কোনো পুকুর না হওয়ার কারণে, প্রতিবেশী যারা ছিলেন কেশববাবুর, তারা এই কেশববাবুর পুকুরটি ব্যবহার করতেন। আর পুকুরে মাছ চাষ শুরু হয়। মোটামুটি মাছ চাষ থেকে কেশববাবুর ভালোই উপার্জন আসছিল। কেশববাবুর একজন প্রতিবেশী ছিল, তার নাম ছিল বিশু। বিশু এবং কেশববাবু দুজনের খুব ভালো সম্পর্ক ছিল। বিভিন্ন কৃষিকাজ বলেন বা বিভিন্ন কাজ বলেন, এই কাজে একে অন্যের সাথে পরামর্শ করে কাজ করতেন। এক রাতে বিশু আসে, রাত প্রায় 11টা, 11:30 বাজে। বিশু এসে কেশববাবুকে ডাকতে থাকে যে কেশব, ও কেশব। তো কেশববাবু বের হয়ে আসেন। বের হয়ে আসার পরে কেশববাবুকে বলেন যে আজকে তো ফিরতে ফিরতে দেরি হয়ে গেল, তো শরীরে অনেক ময়লা টয়লা লেগে গেছে, চিন্তা করলাম যে রাত্রেই গোসলটা সেরে নেই। তখন কেশববাবু বলেন আচ্ছা ঠিক আছে, গোসল সারো, আমাকে কি আসতে হবে? বলে যে না না, তোমার আসার দরকার নেই, এমনিতে তোমাকে বললাম আর কি, যে চিন্তা করতে পারো এত রাত্রে পুকুর ঘাটে কে, এই জন্য বলে গেলাম আর কি। তখন বলে আচ্ছা ঠিক আছে, তুমি গোসল করো, যাওয়ার সময় বাড়ির বাহিরের যেই দরজাটা আছে সেটা একটু টান দিয়ে যেও, তাতেই হবে। একটা বিষয়, সেটি হচ্ছে ওই বাহিরের যে দরজাটি ছিল ওটি একটি টিনের দরজা ছিল, তো ওটা যখন খোলা হতো বা লাগানো হতো তখন বেশ কটকট কটকট শব্দ হতো। মানে ওটা কেউ খুললেও বোঝা যেত যে কেউ খুলছে, আবার আটকালেও বোঝা যেত কেউ আটকে দিচ্ছে, মানে শব্দ হতো। এখন কেশব, ওই যে বিশু গোসল করতে যায়,
ওদিকে কেশববাবু এবং তার স্ত্রী তারা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। তাদের আর মনে নেই যে বিশু গোসল করে চলে গিয়েছে কি যায়নি, এই বিষয়ে তারা আর খেয়ালও করেনি। রাত প্রায় 2-2:30 বাজে। হঠাৎ কেশববাবুর বাহিরের গেট ওই ক্যাচ ক্যাচ শব্দে খুলে যায়। চিন্তা করে কি ব্যাপার, এত রাত্রে গেট খুলে গেল, কে এলো? নাকি বিশু গেট বন্ধ করে চলে যাচ্ছে? কিন্তু বাহির থেকে একজন মহিলা মানুষের কণ্ঠ শোনা যায় এবং কণ্ঠটা খুব চেনা। কেশব দাদা এরকম বলে ডাকছে। তখন কেশববাবু এবং তার স্ত্রীর ঘুম ভেঙে যায়। তারা দরজা খুলে দেখে বিশুর স্ত্রী এবং তার সাথে প্রতিবেশী আর একজন পুরুষ মানুষ এসেছে। তখন বলে, কি হয়েছে দিদি? তখন ওই বিশুর স্ত্রী কেশববাবুকে বলছে যে বিশু যখন বাসা থেকে বের হয় তখন বলেছিল যে আপনার এখানে পুকুরে গোসল করতে এসেছে, কিন্তু অনেকক্ষণ হয়ে গেল তো বাসায় ফেরেনি, আপনি কি কিছু জানেন? তখন কেশববাবু বলে, না তো, আমি তো কিছু জানি না, ওর তো চলে যাওয়ার কথা গোসল করে, আরো গেলে তো সাধারণত দরজায় শব্দ হওয়ার কথা, আমরা তো এরকম শব্দও শুনিনি, তো বলতে পারছি না সে গেছে না কি হয়েছে, চলন তো পুকুর পাড়ে যাই। কেশববাবু, তার স্ত্রী এবং বিশুর স্ত্রী এবং তার প্রতিবেশী আর একজন পুরুষ লোক যিনি তার সাথে এসেছিলেন রাতের বেলা, তখন তারা 4 জন মিলে যখন পুকুর পাড়ে যায় কাউকে দেখে না। কোথায় গেল বিশু? হয়তোবা অন্য কোথাও গিয়েছে, এই চিন্তা করে বিশুর স্ত্রীকে বুঝিয়ে শুনিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু রাতের বেলা বিশু বাড়িতে ফেরে না। সকাল হতেই বিশুর স্ত্রী আবার আসে। বিশুর কোনো খোঁজ খবর জানা গেল কিনা কেশববাবুর কাছে আসে আর কি। তখন তারা বলেন যে না, আমরা তো জানি না, আরে রাত্রেও বাড়ি ফেরেনি, কোনো বিপদ আপদ হলো না তো? তখন এরকম কথাবার্তা হচ্ছিল, এর মধ্যে পুকুর ঘাট থেকে একটা চিৎকার ভেসে আসে। কারণ পুকুর ঘাটে যেহেতু অনেকেই গোসল করত, তখন পুকুর ঘাট থেকে যখন চিৎকার ভেসে আসে তখন তারা পুকুর ঘাটে যায়। পুকুর ঘাটে গিয়ে দেখে একটা ছেলে গোসল করতে এসেছিল, সে চিৎকার দিয়েছে কারণ পুকুরের মাঝখানে কারো লাশ ভেসে উঠেছে। লাশটি উপর হয়ে, মানে লাশটি উপর করা আর কি। সাধারণত পুরুষ মানুষের লাশ পানিতে যদি মৃতদেহ ভেসে ওঠে উপর করা থাকে আর কি। যাই হোক, দূর থেকে বোঝা যাচ্ছে এটা বিশুর লাশ। বিশুকে পুকুর থেকে ওঠানো হয়। ওঠানোর পর বোঝা যাচ্ছিল পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে। পুকুরে বিশু ডুবে মারা গেছে এই খবর যখন চারদিকে জানাজানি হয়ে যায়, তখন এই পুকুরে খুব দরকার ছাড়া কেউ গোসল করতে আসতো না। যদি কেউ আসতো, পানিতে না নেমে মগ বা অন্য কিছু দিয়ে শরীরে পানি ঢেলে গোসল করত। কারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গিয়েছিল যে এই পুকুরে মানুষ ডুবে মারা গেছে। কেশববাবুর বাড়ি থেকে 300 থেকে 400 মিটার দূরে একটি শ্মশান রয়েছে। সেই শ্মশানেই বিশুকে দাহ করা হয়। বিশুকে দাহ করার পর সবাই ভেবে নিয়েছিল যে এটি হয়তো একটা স্বাভাবিক মৃত্যু, কারণ পুকুরে নামলে যে কোনো সময় মানুষ কিন্তু স্ট্রোকও করে, তখন কিন্তু এমনিতেও মানুষ মারা যেতে পারে। তখন ধারণা করেছিল হয়তোবা বিশু পানিতে নেমে হয়তোবা অসুস্থ হয়ে গিয়েছিল, এই কারণে এরকমটা হতে পারে। যাই হোক, এর কয়েকদিন পরে একটা অদ্ভুত ঘটনা ঘটে। কেশববাবু রাত্রে খাবার পর তার স্ত্রীকে বলে যে এই শোনো, কালকে অনেক ভোরবেলা আমাকে ডেকে দিবা, মাঠে যাব, বিশু আসবে। তখন তার স্ত্রী বলে, বিশু? বিশু কোত্থেকে আসবে? বিশু তো মারা গেছে। এই কথা শোনার পর কেশববাবু তার স্ত্রীকে জোর একটা ধমক দেয়। ধমক দিয়ে বলে, বিশু মারা যাবে কেন, বিশু আছে। এই কথা বলার পর আর কিছু সে বলে না। তার স্ত্রী খুবই অবাক হয় যে কি বলে, এ কি ঠিক বলছে? যাই হোক, সে আর কোনো কথা বলে না। হয়তোবা চিন্তা করে যে
ও কি মশকরা করলো কিনা বা কেন এটা বললো সে আসলে বুঝতে পারছে না। যাই হোক, বিষয়টি সে স্বাভাবিকভাবেই নেয়। সত্যি ভোরবেলা যখন তাকে ডেকে দেয়, ডেকে দেওয়ার পর বাড়ির থেকে বের হয়ে যাওয়ার সময় তার স্ত্রীকে বলছে যে গেটের বাইরে বিশু দাঁড়িয়ে আছে, আমাকে ডাকছে, আমি যাচ্ছি। তার স্ত্রী এবার আর বিষয়টা স্বাভাবিকভাবে নেয় না। কাজ শেষে যখন সন্ধ্যায় বাড়ি ফিরে আসে তখন তার স্বামীকে মানে কেশববাবুকে স্বাভাবিকই দেখাচ্ছিল। পরদিন সকালবেলা বাড়ির চালের উপর তারা একটি আজব জিনিস দেখতে পায়। সেটি হচ্ছে যে ছাগলের একটি চামড়া, ছাগলের একটি চামড়া দেখতে পায়। ছাগলের চামড়া কোথা থেকে আসলো বাড়ির চালের উপরে? তারা অবাক হয়। তারা চিন্তা করে হয়তো বা রাতের বেলা কোনো নিশাচর প্রাণী তো এটি এনে এখানে রেখেও যেতে পারে। বিষয়টি তারা স্বাভাবিকভাবেই নিয়েছে, খুব বেশি অবাক হয়নি। এরপরের দিন আরো একটি ঘটনা ঘটে। সেটি হলো বাড়ির উঠোনে কিছু হাড় পাওয়া যায়। মনে হচ্ছে কোনো প্রাণীর পাঁজরের হাড়। এটি কি মানুষের পাঁজরের হাড় নাকি গরু ছাগলের পাঁজরের হাড় এটি ঠিক বোঝা যাচ্ছিল না। একবার মনে হচ্ছিল এটি মানুষের, আবার মনে হচ্ছিল না এটা মানুষের না। তো এরকম অদ্ভুত অদ্ভুত সমস্ত জিনিস বাড়ির চালের উপর বা উঠোনে বা বিভিন্ন সাইডে পাওয়া যাচ্ছিল। এই অস্বাভাবিক বিষয়গুলো দেখে কেশববাবুর স্ত্রী, তিনি একজন গুণিন বা তান্ত্রিককে ডেকে নিয়ে আসেন। তিনি এসে কেশববাবুকে ঝাড়ফুঁক করেন এবং মানে চারদিকে একটু ঝাড়ফুঁক করে দিয়ে যান যাতে করে এই ধরনের সমস্যা না হয়। এবং উনি একটি কাজ করেন, সেটি হচ্ছে যে উনি 4টি পেরেক দিয়ে যান এবং ওই কেশববাবুর স্ত্রীকে বলেন যে আপনি বাড়ির চারদিকে পুকুর পাড় সহ, যেহেতু পুকুরটাও বাড়ির একটা অংশের মধ্যেই ছিল, পুকুর পাড় সহ এভাবে হিসাব করে বাড়ির এবং পুকুরের চতুর্দিকে মানে 4টা জায়গা নির্ধারণ করে এই 4টি পেরেক পুঁতে দেবেন। এবং তিনি সেটিই করেন। কেশববাবুর স্ত্রী ওই পেরেক পুঁতে দেন। এই পেরেক পুঁতে দেওয়ার ঠিক পরপরই হঠাৎ করে কেশববাবু বলে ওঠে, আমার খুব অসুস্থ বোধ করছি, আমি খুব অসুস্থ বোধ করছি, আমার খুব খারাপ লাগছে, এভাবে বলতে থাকে। এবং সত্যি তিনি খুব অসুস্থ হয়ে পড়েন, সহজে সুস্থ হচ্ছিলেন না। আর দিন দিন তিনি শুকিয়ে যেতে থাকেন। আর তার আচরণে অদ্ভুত কিছু পরিবর্তন দেখা দেয়। তিনি পাগলামি করতেন, আজব আজব কথা বলতেন, মানুষের সাথে খিটখিট মানে খারাপ ব্যবহার করতেন, মানে খিটখিটে আচরণ তার হয়ে গিয়েছিল। এবং মাঠে গেলে সকলের সামনে লাফ দিয়ে তিনি গাছে উঠে যেতেন। এবং গাছে ওঠার স্টাইলটা ছিল এমন, বানর যেভাবে মানে তরতর করে গাছে উঠে যায়, উনি সকলের সামনে সেভাবে গাছে উঠে যেতেন। সবাই খুব অবাক হতো, কি ব্যাপার, এইভাবে তো কোনো স্বাভাবিক মানুষ গাছে উঠতে পারে না। তখন গ্রামবাসীর মধ্যে একটি কথা ছড়িয়ে যায় যে কেশববাবুর ভূতে ধরেছে। এদিকে কেশববাবুর স্ত্রী তার স্বামীর এই ধরনের আচরণে খুব ভয় পেতে থাকেন। বিভিন্ন তান্ত্রিক কবিরাজকে ডাকেন, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। এক রাতে খাওয়া দাওয়ার পর কেশববাবু তার স্ত্রীকে বলেন যে আমাকে এখন বাইরে যেতে হবে, আমাকে বিশু ডাকছে। তখন বলে মানে তার স্ত্রী বলে যে না, বিশু বলে কেউ নেই, তুমি এখন বাইরে যেতে পারবে না। তখন তার স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে কেশববাবু ঘর থেকে বাইরে বের হয়ে যান। তিনি ঘর থেকে বাইরে বের হয়ে যাওয়ার পরই তার স্ত্রী খুব ভয় পেয়ে যান এবং তিনি প্রতিবেশীদেরকে ডাক দেন যে তার স্বামী এরকম কথা বলে বের হয়ে গেছে। তখন তার কয়েকজন প্রতিবেশী এবং কেশববাবুর স্ত্রী হাতে হারিকেন নিয়ে কেশববাবুকে খুঁজতে থাকেন। খুঁজতে 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 একটি জায়গায় কেশববাবুকে পাওয়া যায়। সেই জায়গাটি হচ্ছে কেশববাবুর বাড়ি থেকে 300 বা 400 মিটার দূরে যে শ্মশান রয়েছে, এই শ্মশানে মরা পোড়ানোর সময় মানুষদেরকে মানে বিশ্রাম নেওয়ার জন্য একটি শেড রয়েছে। তাকে এই শেডের নিচে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। তাকে সেখান থেকে নিয়ে আসা হয়। তিনি প্রতি রাত্রেই খুব
আজব আজব আচরণ করতেন। দিনের বেলা উনি মোটামুটি স্বাভাবিক থাকতেন, রাতের বেলা হলে ওনার আচরণ চেঞ্জ হয়ে যেত, যার ফলে ওনার স্ত্রী খুব ভয় পেতে থাকেন। তখন আশেপাশের প্রতিবেশীরা পরামর্শ দেন যে তোমরা দুজন এক ঘরে থেকো না, রাতের বেলা আমরা আসবো তোমাদের বাড়িতে, আমরা তোমার সহযোগিতায় তাকে খাবার টাবার দিব, প্রয়োজনীয় জিনিস ঘরের মধ্যে দিয়ে তার ঘরটা বাইরে থেকে লক করে দিব, আর তুমি আর এক ঘরে থাকবা। তাহলে আপাতত সমস্যার সমাধান হবে, আর দেখি তার এই সমস্যার সমাধানের জন্য কি করা যায়। তখন এই কাজটি করা হচ্ছিল, কিন্তু আরো অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এই কাজগুলো করেও কোনো লাভ হচ্ছিল না। এক রাতে যখন তাকে একা একটা ঘরে রেখে দেওয়া হয়েছিল, তখন কেশববাবুর স্ত্রী হঠাৎ করে একটা শব্দ শুনতে পান। মনে হলো বাহির থেকে তার ঘরের দরজা কেউ খুলে দিয়েছে। তিনি শব্দ শুনে উঠে জানালা দিয়ে দেখতে পান যে কেশববাবু ঘর থেকে বাহিরে বের হয়ে যাচ্ছে। তার বাহিরে বের হওয়া দেখে তার স্ত্রী খুব ভয় পান এবং তিনি তার স্বামীর পিছু পিছু না গিয়ে তিনি আগে প্রতিবেশীর বাড়িতে যান ডাকার জন্য। এদিকে সবাই ঘুমে বিভোর। প্রথম প্রতিবেশীকে ডাকাডাকি করার পরও তাদের কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। এদিকে তিনি চিন্তিত হয়ে পড়েন যে আমার স্বামী তো পুকুর পাড়ের দিকে গেল, না জানি কোনো বিপদ হলো কিনা। তিনি আরেকজন প্রতিবেশীর বাড়িতে ডাকার চিন্তাটা একটু পরে করে তিনি দ্রুত পুকুর ঘাটে যান। কিন্তু পুকুর ঘাটে গিয়ে তিনি যে দৃশ্য দেখেন, এই দৃশ্য দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন যে তার স্বামী পুকুরের মধ্যে সাঁতার কাটছে এবং এমনভাবে সাঁতার কাটছে মনে হচ্ছে তার পাশে আরো একজন সাঁতার কাটছে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না, কিন্তু পানি নড়ছে। একজন মানুষ সাঁতার কাটলে যেভাবে পানি নড়ে, ঠিক পানি নড়ছে, কিন্তু ওই ব্যক্তিকে দেখা যাচ্ছে না। আর কেশববাবু সাঁতার কাটছে তার মতো করে, মনে হচ্ছে কেশববাবু তার সাথে গল্প করছে আর সাঁতার কাটছে, এরকম মনে হচ্ছে। সাঁতার কাটতে কাটতে একটা পর্যায়ে তিনি পুকুর থেকে উঠে যান এবং উঠে একটি গাছে, ঠিক ওই যে বানরের মতো তরতর করে উঠে যাওয়ার যেই ব্যাপারটা তার মধ্যে পরিলক্ষিত হচ্ছিল, ঠিক সেভাবে তিনি গাছে উঠে যান। গাছে উঠে যাওয়ার পর তার সাথে তার স্ত্রীর আই কন্টাক্ট হয়, চোখাচোখি হয়ে যায়। কেশববাবু ভয়ানক চোখে ওই দূর থেকে, অন্ধকারেই তার স্ত্রী বুঝতে পারছেন, কারণ চাঁদের আলো ছিল, বুঝতে পারছেন যে কেশববাবু তার দিকে তাকিয়েছে। কারণ মনে হচ্ছিল কেশববাবুর চোখ দুটি জল জল করছে। কিন্তু উনি ভয়ে এতটাই ভয় পেয়েছিলেন যে দৌড় দিয়ে অন্যদিকে চলে যাবেন সেই সাহসটিও পাচ্ছিলেন না। তিনি দেখলেন কেশববাবু আবার গাছ থেকে মাথার নিচ দিকে দিয়ে নেমে আসছে, ঠিক যেমন কাঠবিড়ালি গাছ থেকে নেমে আসে মাথা নিচ দিকে দিয়ে, ঠিক ওইভাবে নেমে এসে তিনি আবার পুকুরের মধ্যে চলে আসলেন। সাঁতার কেটে মাছ পুকুরে আসলেন। মাছ পুকুরে আসার পরে তিনি জোরে জোরে ডুব দিতে থাকেন এবং এত জোরে ডুব দিচ্ছেন এবং শব্দ হচ্ছিল যে আসলে বড় কোনো পাথর খণ্ড যদি পানিতে পড়ে এইরকম শব্দ হয়। ডুব দিতে দিতে একটা পর্যায়ে তার স্ত্রীকে বলেন, যদি ভালো চাস সেখান থেকে চলে যা, আমাকে ঘাটাতে আসবি না, তাহলে বিপদে পড়বি। এই কথা শোনার সাথে সাথে তার স্ত্রী চিৎকার দিয়ে ওখান থেকে চলে যান, কারণ ওই সময় মনে হলো তার শরীরে শক্তি ফিরে এসেছে। একটু আগে তিনি নড়তে পারছিলেন না। চিৎকার দিয়ে উনি আবার এক প্রতিবেশীর বাড়িতে চলে যান, গিয়ে সব ঘটনা খুলে বলেন। ওনার পাশের প্রতিবেশীরা সবাই চলে আসে ওই রাতের বেলায়, এসে দেখে যে কেশববাবু পুকুরের মধ্যে ঠিক জোরে জোরে শব্দ করে আগের মতোই ডুব দিয়ে যাচ্ছে। তার এরকম ভয়ানক ডুব দেয়া দেখে আশেপাশের সবাই ভয় পান। তারা বলেন যে এটি কোনো স্বাভাবিক মানুষের কাজ অবশ্যই না, কোনো স্বাভাবিক মানুষ এত জোরে শব্দ করে ডুব দিতে পারে না, তাকে অবশ্যই খুব ভালো একজন তান্ত্রিকের কাছে নিয়ে যেতে হবে। এখন করণীয় কি? কারণ কেশববাবু তখন পুকুরের মধ্যে। তখন সবাই বলেন যে তোমার আর এখন এখানে থেকে কাজ নেই, তুমি আমাদের কেশববাবুর স্ত্রীকে বলছেন আর কি প্রতিবেশীরা, আমাদের বাড়িতে চলো, আজকে রাত্রে আমাদের বাড়িতেই থাকবা, কালকে সকালে এসে দেখি কি করা যায়। কারণ এখন ও পজেসড অবস্থায় আছে, এখন ও যে কোনো অঘটন ঘটিয়ে ফেলতে পারে, ওকে ওর মতো থাকতে দাও। কেশববাবুর স্ত্রী প্রতিবেশীদের সাথে চলে যান। ওই রাতে তিনি
প্রতিবেশীর বাড়িতেই অবস্থান করেছিলেন। পরদিন সকালবেলা একজন গুণিন আসে, মানে তান্ত্রিক আসে। আসার সাথে সাথে বলে যে, ওরে বাবারে, এই কাজ আমি পারবো না, একে সুস্থ করা আমার কাজ না। বিশু যার হাতে মরেছে তার নজর কেশবের দিকে পড়েছে, সুতরাং একে আমি সুস্থ করতে পারবো না। সবাই বলে যে তাহলে করণীয় কি, কিভাবে সুস্থ হবে? এভাবে তো একটা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া যায় না। তখন বলে যে যেই দুষ্টু জিনটি ওর ক্ষতি করছে সেটি একটি মুসলিম জিন। একজন মুসলিম ওঝা বা কবিরাজের মাধ্যমে এই সমস্যার সমাধান হলেও হতে পারে, সে হয়তোবা তার কথা শুনতে পারে, এই পরামর্শটা দেয়। তখন পরের দিন একজন মুসলিম কবিরাজকে নিয়ে আসা হয়। তিনি এসেও প্রথমে এই কেশববাবুর চিকিৎসা করতে চাচ্ছিলেন না, কিন্তু কেশববাবুর স্ত্রী খুব কান্নাকাটি শুরু করেন যে আমাদের কোনো সন্তানাদি নাই, আমার স্বামীর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো, আমি কি করব? এবং অন্য প্রতিবেশীরাও ওই কবিরাজকে খুব রিকোয়েস্ট করছিলেন যে আসলেই তিনি একা হয়ে পড়বেন যদি ওনার স্বামীর কিছু হয়ে যায়, যেহেতু ওনার সন্তান সন্ততি নাই। তখন কবিরাজ রাজি হন, ঠিক আছে, আমি চেষ্টা করব, কতদূর সফল হব আমি জানি না, তবে আপনাদের আগে একজন কবিরাজ এসেছিলেন যিনি যে 4টি পেরেক যেটা গাঁটতে বলেছিলেন, এগুলোতে আসলে তেমন কোনো কাজ হয়নি, বরং হিতে বিপরীত হয়েছে, আমাকে আমার মতো করে কিছু রিচুয়াল করতে দেন। তো ওই কবিরাজ উনি ওনার মতো করে কিছু রিচুয়াল করতে থাকেন। রিচুয়াল করতে করতে একটা সময় আরেকটি রিচুয়ালের দিকে উনি যান, সেটি হচ্ছে যে কেশববাবুকে জোর করে সামনে বসানো হয় এবং ওই কবিরাজ, মুসলিম কবিরাজ, উনি দোয়া পড়তে থাকেন এবং কিছুক্ষণ পর পর কেশববাবুর শরীরে ফু দিতে থাকেন। ওই কবিরাজ যখন দোয়া পড়ছিলেন তখন মাঝে মাঝে কবিরাজ নিজের হাত নিজের গলায় চেপে ধরেছেন, মনে হচ্ছে যে তাকে কেউ 2 হাত দিয়ে তার গলা চেপে ধরেছে, তিনি তার নিজের হাত দিয়ে সেই হাত ছাড়ানোর চেষ্টা করছেন, কিন্তু তারপরেও তিনি তার দোয়া পাঠ থামাচ্ছেন না। সবাই বুঝতে পারছিল যে এই কবিরাজের অনেক সমস্যা হচ্ছে। আর ওদিকে কেশববাবুর শরীর কাঁপা শুরু করেছে, মনে হচ্ছে ভয়ানকভাবে তার শরীর ভাইব্রেট হচ্ছে, কাঁপছে। একটা পর্যায়ে কেশববাবু অজ্ঞান হয়ে পড়ে যান এবং ওই কবিরাজও স্বাভাবিক হয়ে যান, তারও ওরকম আর কষ্ট হচ্ছিল না। তখন কবিরাজ বলেন যে এই জিনিসটি কেশববাবুকে ছেড়ে দিয়ে চলে গেছে, আর আসবে না, তবে আপনারা সতর্ক থাকবেন, রাতের বেলা এই পুকুরে কেউ গোসল করবেন না, যা করার দিনের বেলা করবেন, কিন্তু রাতের বেলা কোনোভাবেই এই পুকুরে কেউ আসবেন না। প্রিয় লিসেনার্স, ঘটনাটি 1983 সালের। কেশববাবু এখন অনেক বৃদ্ধ হয়ে গেছেন, তিনি এখনো জীবিত আছেন। এই ঘটনার পর থেকে তার আর কোনো সমস্যা হয়নি, আর ওই জায়গাতেও আর তেমন কোনো প্যারানরমাল ঘটনা ঘটেনি। এটি ছিল ঘটনা। ধন্যবাদ সন্তু ঘোষ এবং আঙ্কেলকে, সন্তু ঘোষের বাবাকে, পরিমল ঘোষকে, যিনি আমাদেরকে এই ঘটনাটি সংগ্রহ করে দিয়েছেন। আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। বলতে খুবই ভালো লাগছে যে আমি আপনার প্রতিটি এপিসোড দেখি আর নতুন এপিসোডের অপেক্ষায় থাকি। আশিক ভাইয়া খুব ভালো একজন লোক। তার জীবনের একটি ঘটনা আজ সবাইকে শোনাবো, হসপিটালের ঘটনা। তাই আমি আর কথা না বাড়িয়ে সরাসরি মূল ঘটনায় চলে যাই। ঘটনাটি আমি ঠিক সেইভাবে বলি যেভাবে আশিক ভাইয়া আমার হাজবেন্ডকে শুনিয়েছেন। আশিক ভাইয়ার ভাষ্য মতে ওই মেয়েটার শরীরে 1টা 2টা না, বরং 13টা অশরীরের ঘর ছিল। আর জানেন 13 সংখ্যাটাকে শয়তানের সংখ্যা বলা হয়। তাহলে বুঝতেই পারছেন যে মেয়েটার জন্য বিষয়টা কত কঠিন ছিল। ওই মেয়েটার উপর শয়তানের কবজা ছিল। এই কথাগুলো ওই হাসপাতালের একজন নার্স আশিক ভাইয়াকে বলছিলেন, যেখানে সে কাজ করতেন। বলছেন, আশিক ভাইয়া দেখুন, এগুলো বলে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। এই হাসপাতালের মধ্যে যে কি হয় তা আমি ভালো করেই জানি। আসলে নার্সের কথাগুলো শুনে আমার খুব রাগ উঠেছিল, কারণ আমি জানতাম যে ওই হাসপাতালের ভিতরে কিছু একটা ঝামেলা আছে
এখানে কিছু বেআইনি কাজ করা হয়। রাত বিরাতে হাসপাতাল থেকে মেয়েদের চিৎকার শোনা যেত, কান্নার আওয়াজ ভেসে আসতো, কিন্তু আমার কাছে কোনো শক্ত প্রমাণ ছিল না। কেউই আমাকে সঠিক তথ্য দিচ্ছিল না, তাই কিছু করতে পারছি না। আমি রেগে হাসপাতালের করিডোরের এদিক সেদিক হাঁটছিলাম। কাউন্টারে বসা নার্স আমাকে ঘুরঘুর করে দেখছিল। আমি রেগে মেগে আবার নার্সের কাছে যাই আর কর্কশ ভাষায় বলি, আমি শেষবারের মতো জিজ্ঞাসা করছি, বড় ডাক্তার সাহেব কখন আসবে ঠিকঠাক করে বলুন। নার্সও কিছুটা রেগেই আমাকে উত্তর দিল, বলো, দেখুন, আপনাকে আমি অনেকবার বলেছি যে বড় ডাক্তার একটি রোগীর অপারেশনে অন্য হাসপাতালে গিয়েছেন, কখন আসবেন তা আমি জানি না। নার্স এই এক কথা বলে আমাকে ঘুরিয়ে ফিরিয়ে রাখছিল। প্রায় 4-5 বার সে আমাকে এই একই কথা বলে। আমার রাগ আরো বাড়তে থাকে, কারণ এটা 6ষ্ঠ বার ছিল যে আমি ডাক্তারের খোঁজে এসেছি আর নার্স বলে যে সে কখন আসবে তা জানা নেই। এখন আমার সন্দেহটা বিশ্বাসে পরিবর্তন হয়ে গেল। মেনেই নিলাম যে হাসপাতালের মধ্যে কিছু একটা অবৈধ কাজ চলছে। হাসপাতালের অন্যান্য স্টাফদের কিছু জিজ্ঞাসা করলে তারা আমাকে ভূত প্রেতের কথা শোনাতে লাগতো। নিঃসন্দেহে হাসপাতালে ঝামেলা আছে, তাই কথার মধ্যে কোনো ভিত্তি থাকতো না। একসময় আমি রাগ করে হাসপাতাল থেকে বেরিয়ে কিছুটা দূরে এক চায়ের দোকানে গিয়ে বসি আর চা খেতে শুরু করি। এমন সময় অফিস থেকে কল আসে আর আমাকে জিজ্ঞাসা করা হয়, বড় ডাক্তার সাহেবকে পেয়েছো? আমি বলি না, আজ হয়তো হাসপাতালের পেছনের রাস্তা দিয়ে পালিয়ে গিয়েছেন, আর নয়তো হাসপাতালের ভিতরেই কোথাও লুকিয়ে আছে। কিন্তু আজ আমি পরিকল্পনা করে এসেছি যে কোনো উপায়ে তার সাথে দেখা করে সবকিছু জিজ্ঞাসা করবই। তারপর অফিস থেকে আমাকে বলা হয়, আর কিছুক্ষণ অপেক্ষা করে অফিসে ফিরে এসো। আমি কল রেখে চা শেষ করলাম আর চায়ের বিল দেওয়ার সময় দেখলাম হাসপাতালের কিছু সিনিয়র ডাক্তার আমাকে দেখে চুপচাপ কোথাও চলে যাচ্ছিল। আমি তাড়াতাড়ি টাকাটা দিয়ে দূরে তাদের কাছে গেলাম। তারা চলে যাচ্ছিল, আমি ডেকে বললাম, আরে স্যার থামেন, কোথায় পালাচ্ছেন? আমার ডাক শুনে তারা থেমে গেল। আমি তাড়াতাড়ি তাদের কাছে গেলাম। তাদেরকে দেখে মনে হচ্ছিল না যে তারা আমার সাথে কোনো রকম কথা বলতে চায়। আমি তাদের সাথেও নার্সের মতো করে কথা বলি, অর্থাৎ খুব রাগী কণ্ঠে বলি, আমি জানি বড় ডাক্তার সাহেব এখানেই কোথাও লুকিয়ে আছেন। এই হাসপাতালে অবৈধ অনৈতিক কাজ হচ্ছে, এগুলোর প্রমাণ আমি বের করেই ছাড়ব। ওই সিনিয়র ডাক্তারগুলো খুব শান্ত স্বভাবের ছিলেন। তারা খুব নম্রভাবে আমার কথার উত্তরে বললেন, দেখো, এটা একটা হাসপাতাল, আর যে মেয়ের সম্পর্কে তুমি জিজ্ঞাসা করতে চাও তাকে নিয়ে পুলিশের তদন্ত হয়ে গিয়েছে। না আমরা কোনো অবৈধ কাজ করেছি, আর নাই পুলিশ আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পেয়েছে। তাই এটাই ভালো হবে যে তুমি তোমার মাথা থেকে এ ভুল ধারণাগুলো বের করে ফেলো, নিজেও শান্তিতে থাকো আর আমাদেরকেও শান্তিতে থাকতে দাও। আর যেখানে বড় ডাক্তার সাহেবের কথা তিনি সত্যিই কোনো কাজে বাইরে আছেন, তাদের কথা শুনে আমি মেজাজের কণ্ঠেই বলি, হ্যাঁ, আমি জানি ডাক্তার কি কাজ করে। আমার কথা শুনে তারা হাত জোর করে হাসপাতালের পিছন দিকে চলে যায়, যেখানে গাড়ি পার্কিং করা হতো। আর পার্কিং এর এরিয়া থেকে কিছুটা দূরে ছিল হাসপাতালের মর্গ। আজ প্রথম আমি এই হাসপাতালের মর্গ দেখি। যখন ডাক্তারের পিছনে ছুটে পার্কিং এরিয়া গিয়েছিলাম আর তারা তাদের গাড়ি বের করছিলেন, ডাক্তার সাহেবরা যে যার গাড়িতে করে চলে গেলেন আর আমি ওই মর্গের দিকে হাঁটা দিলাম। সেখানে পৌঁছে দেখি একজন দারোয়ান দরজা লাগিয়ে বসে আছেন। আমাকে সেখানে আসতে দেখে সে লোহার গেটটা খুলে বেরিয়ে এসে বললেন, কোথায় যাবে? যদি কোনো লাশ নিতে আসো তাহলে আগে ওই জানালার সামনে কাউন্টারে গিয়ে কাগজপত্র বানাও, ডাক্তারের সই নিয়ে আসো। লোকটার বয়স আনুমানিক 45 থেকে 50-এর মধ্যে হবে। আমি তাকে চাচা করে বললাম, চাচা, আসলে আমি কারো লাশ নিতে আসিনি। ব্যাপারটা হলো, আনুমানিক 10-12 দিন আগে এই হাসপাতালে একটি মেয়ে মৃত্যুবরণ করে। আমার মনে হয় এই ব্যাপারটা হাসপাতাল কর্তৃপক্ষ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। কোনো একটা ঝামেলা আছে মনে হয়। আপনি কি এই ব্যাপারে কিছু জানেন? লোকটি কিছুক্ষণ চুপ থেকে ভেবে বলল, এত সব কিছু তো জানি না, তবে মেয়েটার লাশ এই মার্কেই। লোকটি কিছুক্ষণ চুপ থেকে ভেবে বলল, এত সব কিছু তো জানি না, তবে মেয়েটার লাশ এই মর্গেই আনা হয়েছিল। তার ময়না তদন্তের পর ডাক্তাররা বলাবলি করছিল যে মেয়েটার শরীরের কিছু অঙ্গ ছিল না। আমি নিজের চোখে দেখিনি, কিন্তু ডাক্তাররা যখন বলাবলি করছিল তখন তাদের কথা শুনেছি। এ থেকে বেশি আমি কিছুই জানি না। এই কথাটা শুনে আমার শান্তি লাগলো। আমি হেসে তাকে বললাম, এর চাইতে বেশি আপনাকে আর কিছু বলতে হবে না। আপনি প্রথম ব্যক্তি যে আমাকে সত্য বলেছেন। আমার জন্য এটাই অনেক বেশি। অন্যদের কাছে কিছু জিজ্ঞাসা করলে তারা শুধু ভূত প্রেতের কথা বলে ওই মেয়েটির অপর নাকি অশরীরীর আসর আছে। তাও আবার 1-2টা নয়, বরং 13টা অশরীরীর আসর। কি যে আজগুবি কথা বলে তারা। দারোয়ান চাচা এই কথা শুনে বললেন, আমিও শুনেছি মেয়েটাকে নাকি ভূতে ধরেছিল, অনেকেই বলাবলি করেছিল। তবে হাসপাতালের ভেতরের কথা আর আমরা কিভাবে জানবো? আমি চলে যাওয়ার আগে দারোয়ানকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, আপনি কি মেয়েটার নাম জানেন? সে বলল, না, আমি মেয়েটার নাম ঠিকানা জানি না। তবে তুমি কে, আর এখানে কেন এসেছো? আমাকে পা থেকে মাথা পর্যন্ত দেখতে দেখতে দারোয়ান এই প্রশ্নটি করেছিল।
আমি বললাম আমি একজন সাংবাদিক। এ কথা শোনা মাত্রই দারোয়ান চটে গেল আর বলতে শুরু করলো, আমি তো মনে করেছি হয়তো পুলিশ হবে। যান যান এখান থেকে, আর কখনো এখানে আসবেন না। আমি আর লোকটিকে কিছু বললাম না, আবার হাসপাতালের দিকে হাঁটা ধরলাম। হাসপাতালে পৌঁছে যখন নার্স আমাকে দেখতে পেল, তখন তার দৃষ্টি নিচের দিকে নামিয়ে নিল আর কাউন্টারের ওপরে রাখা সিটের মধ্যে কি যেন দেখতে থাকলো। আমি কাছে গেলে কিছু বলার আগেই সে বলে উঠল, দেখুন আমি জানি না যে আজ ডাক্তার আসবেন কিনা। আমি তাকে হেসে বললাম, ডাক্তারকে ধীরে সুস্থে আসতে দিন, কোনো তাড়াহুড়া নেই। তাছাড়া একটু আগে কিছু সিনিয়র ডাক্তারদের সাথে আমার দেখা হয়েছে, আজ তো আমি ডাক্তারের সাথে দেখা করেই যাব। আমার মনে আনন্দ ছিল, কারণ আমি যে তথ্যগুলো পেয়েছিলাম সেগুলো শক্ত ছিল এবং সত্য ছিল। যারা বিষয়টা ভূত প্রেত বলে দেখত, অন্তত তারা ওই মেয়েটির চিৎকার তো শুনতে পেরেছে। তার মানে হলো এই হাসপাতালে নিঃসন্দেহে কোনো বেআইনি কাজ চলছে। আমি হাসপাতালের করিডোরে ঘুরতে শুরু করলাম। একসময় হাঁটতে হাঁটতে এক করিডোর থেকে অন্য করিডোরে প্রবেশ করলাম। সেখানে অন্ধকার ছিল, শুধুমাত্র করিডোরের একেবারে শেষ প্রান্তে একটি লাইট জ্বলছিল। আমি যখন ভেতরে যাচ্ছিলাম আমার অনুভব হচ্ছিল এই জায়গাটি হাসপাতালের সবচেয়ে নীরব জায়গা, সেখানে আমি ছাড়া আর কেউ ছিল না। আমি কৌতূহলবশত চারদিকটা দেখতে দেখতে আগে বাড়ছিলাম। একদম শেষে যেখানে লাইটটি জ্বলছিল ওইদিকে একটি লিফট দেখলাম। লিফটের দরজায় লেখা, এই লিফট ব্যবহার করবেন না, এর মধ্যে টেকনিক্যাল ইস্যু আছে, দয়া করে এই লিফট থেকে দূরে থাকুন। লিফটের টেকনিক্যাল ইস্যু আছে তাই লিফট ব্যবহার করা থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু লিফট থেকে দূরে থাকুন কেন লেখা? লিফটে সমস্যা থাকলে কেউ লিফট থেকে দূরে থাকার নিষেধাজ্ঞা দেয় নাকি আবার? সেখানে আর কোনো লিফট ছিল না। আমি লিফটের কেচি গেট থেকে ভিতরে উঁকি মেরে দেখলাম সেখান থেকে কিছু আওয়াজ আসছে। আমি ভালো করে দেখতেই যাব, এমন সময় ওই কাউন্টারের নার্স আমাকে সেখানে দেখে ধমকের সুরে বলে, আপনাকে বারবার ভদ্র ভাষায় বললে কি কথা মাথায় ঢোকে না? তারপর আমি তার কাছে গেলে সে রাগ চাপিয়ে দিয়ে কণ্ঠে বলে, আপনি তো লিখতে নিষেধাজ্ঞা করেছেন, হয়তো তারপরেও কেন এখানে দাঁড়িয়েছিলেন? আপনি কেন বিষয়গুলো বোঝার চেষ্টা করেন না? যখন ডাক্তার সাহেব আসবেন আপনি তার সাথে দেখা করে নিন। আপনি কোনো গুপ্তচর বা পুলিশ অফিসার নন যে হাসপাতালের যেখানে যখন ইচ্ছা ঘুরে বেড়াবেন। যদি মরতে না চান তাহলে ওই লিফট থেকে দূরে থাকুন, বারবার সতর্ক করছি আপনাকে। নার্স যখন কথাগুলো আমাকে বলছিল তখন সে প্রচণ্ড রকমের রেগেছিল। তার কথা শুনে আমি আর প্রতি উত্তরে কোনো প্রশ্ন করতে পারিনি, একদম চুপচাপ দাঁড়িয়েছিলাম। তারপর আমরা দুজনেই আবার রিসেপশনে চলে আসলাম। সে তার ডিউটিতে চলে গেল আর আমি একটা চেয়ারে বসে রইলাম। আমার মনে তখন এই কথাগুলোই ঘটছিল যে আমিও নাছোড়বান্দা, এর শেষ না দেখে হাল ছাড়ব না। যখন সত্য উদ্ঘাটন করব তখন সবাই বুঝবে আমি কি জিনিস, এক একজনের মুখ একদম বন্ধ করে দেব। এগুলো ভাবছিলাম, এমন সময় নার্সের টেবিলে থাকা ফোনটি বেজে উঠল। নার্স আমার দিকে ঘুর ঘুর করে তাকাতে তাকাতে কলটি রিসিভ করলো আর বারবার স্যার ঠিক আছে, আচ্ছা স্যার বলে দেব, জি স্যার, না স্যার বলে কলটা রেখে দিল। কাজ শেষে আমাকে লক্ষ্য করে বলল, বড় স্যার আজ আসবেন না, তার মিটিং আছে, আপনি কাল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন আর স্যারের সাথে দেখা করে যাবেন। 3 ঘন্টা যাবত এখানে বসে থাকার পর নার্সের মুখ থেকে এরকম কথা শুনে আমি রেগে একাকার হয়ে গেলাম আর উঠে দাঁড়িয়ে কঠিন গলায় নার্সকে বললাম, আপনারা সবাই একসাথে মিলে ষড়যন্ত্র করছেন, আপনাদের আমি দেখে নেব। এগুলো বলে মাটিতে পা মারতে মারতে সেখান থেকে বেরিয়ে গেলাম। হাসপাতালের বাইরে আমার বাইকটি পার্ক করে রেখেছিলাম। সেখানে গিয়ে বাইকে বসতে আমার মনে পড়ে নার্সের রিসেপশন কাউন্টারে আমার ব্যক্তি। সেখানে গিয়ে বাইকে বসতে আমার মনে পড়ে নার্সের রিসেপশন কাউন্টারে আমার ফাইলটি রয়ে গেছে, তাই সেটা আনতে আবার কাউন্টারের দিকে হাঁটা ধরলাম। কাউন্টারে পৌঁছে দেখলাম নার্স সেখানে নেই। আমি আমার ব্যাগটা নিলাম, ঠিক এমন সময় আমার চোখ পড়ল ওই করিডোরের ওপর যেখানে পরিত্যক্ত লিফটটি ছিল, কিন্তু এখন সেটা সম্পূর্ণ অন্ধকার। যখন আমি গিয়েছিলাম তখন একটি লাইট জ্বলছিল শেষের দিকে, কিন্তু এখন কোনো লাইট জ্বলছে না। আমার মনে হলো নার্স ইচ্ছাকৃতভাবে সমস্ত লাইটগুলো অফ করে রেখেছে যাতে করে কারো দৃষ্টি সেখানে না যায়। আমি এদিক ওদিক তাকিয়ে তাড়াতাড়ি সেই করিডোরের মধ্যে ঢুকে গেলাম আর ওই পরিত্যক্ত লিফটের কাছে গিয়ে এদিক ওদিক দেখতে লাগলাম। বিদঘুটে অন্ধকারে আমি একা। আমি একবার কাউন্টারের দিকে তাকিয়ে নিশ্চিত হয়ে নিলাম যে নার্স এসেছে কিনা, কিন্তু নার্স এখনো আসেনি। এটা নিশ্চিত হয়ে আমি ওই লিফটের বাটনটি 4 বা 5 বার টিপে দেই, কিন্তু কিছুই হয় না। আমি লিফটের কেচি গেট দিয়ে একটু উঁকি মেরে দেখার চেষ্টা করলাম, কিন্তু অন্ধকার এত বেশি কালো ছিল যে কিছুই দেখা যাচ্ছে না। তাই এবার আমি নার্স এসে পড়বে ভেবে তাড়াতাড়ি ওইখান থেকে বেরোনোর জন্য আগে বাড়লাম। যেই নাকি 4-5 কদম সামনে গিয়েছি, ঠিক তখন আমার পেছন থেকে লোহার ঝনঝন শব্দ হলো। আমি পেছনে তাকালাম আর যা দেখলাম তা দেখে অবাক হয়ে গেলাম। আমি দেখলাম যে লিফটের লাইট অন হয়ে গিয়েছে আর ঝনঝন শব্দ করে
লিফটটি নিচ থেকে উপরে উঠে আসছে। লিফটের আলোর মধ্যে কেটে কেটে ছায়া পড়ছিল। আমি ভাবলাম লিফট তো বন্ধ ছিল, তাহলে চালু হলো কিভাবে? আমি আবার পিছে গিয়ে লিফটটা ভালো করে দেখতে শুরু করলাম। লিফট উপরে এসে থেমেছে। সবকিছু ঠিকঠাক দেখে আমি লিফটের ক্যাসি গেট খুলে ভেতরে ঢুকে গেলাম, অর্থাৎ লিফটে উঠে পড়লাম। তারপর উপরে যাওয়ার এবং নিচে যাওয়ার বাটনগুলো দেখলাম। আমি মনে মনে ভাবছিলাম উপরে যাব নাকি নিচে যাব। ঠিক এমন সময় লিফট আপনা আপনি নিচে যেতে শুরু করলো। আতঙ্কে আমি লিফট থামানোর জন্য অনেকবার বাটনগুলোতে চাপ দিলাম, কিন্তু কিছুই হচ্ছে না। লিফট ক্রমাগত নিচের দিকে যাচ্ছে। তারপর হঠাৎ লিফট আবার নিজে থেকেই থেমে গেল। গ্রাউন্ড ফ্লোরে থামলো নাকি নিচের অন্য কোনো তলায়, তা আমি জানি না। লিফট সামনে দেখলাম, সামনে কালো অন্ধকার, শুধু লিফটের আলো জ্বলছে, আর কিছুই বুঝতে পারছি না। তাই আওয়াজ দিতে শুরু করলাম, কেউ আছেন? কেউ আছেন এখানে? হ্যালো। এমন সময় আমার কানের একদম কাছে একটি অস্পষ্ট আওয়াজ শুনতে পেলাম। সাথে সাথে পিছনে ঘুরে তাকালাম, কিন্তু সেখানে কেউ নেই। একটু আগেও আমার মনে হয়েছিল পিছনে কেউ আছে। আমি আবার লিফটে গেলাম, বারবার বাটনগুলোতে চাপতে শুরু করলাম। খটখট আওয়াজ হলেও লিফট চালু হচ্ছিল না। এরকম করতে করতে 10-15 মিনিট হয়ে গেল, কিন্তু কোনো উপায় হচ্ছিল না। আমি ভাবতে শুরু করলাম যে কোন জায়গায় এসে ফেসে গেলাম, এখন এখান থেকে বের হব কিভাবে? লিফটের ফ্যান নষ্ট ছিল আর আমি ক্রমাগত ঘামছিলাম, তাই পকেট থেকে রুমালটা বের করে ঘাম মুছে নিলাম। আর কিছুক্ষণ পরে ভাবলাম এখান থেকে বাইরে যাওয়ার কোনো না কোনো রাস্তা তো অবশ্যই আছে। তাই আবার লিফট থেকে বের হলাম। মনে হচ্ছিল হয়তো আমি হাসপাতালের বেসমেন্টে চলে এসেছি। সেখানে বাসি ছত্রাকের গন্ধ আসছিল, আর মনে হচ্ছিল কোথাও ফ্লোরে পানি পড়ছে। পচে যাওয়া পানির গন্ধও পাচ্ছিলাম। পানি পড়ার টপ টপ শব্দটা ওই সম্পূর্ণ ফাঁকা জায়গায় ধ্বনিত হচ্ছিল। আমি বুঝে গিয়েছিলাম যে এটি কোনো বিশাল এক খালি জায়গা। শেয়ার করলাম এক জায়গায় একটি লাইট টিমটিম করছে, আর আবছা আলো ফ্লোরের পানিতে ভেসে উঠছে। কতটুকু আলো ছাড়া সব জায়গা বিদঘুটে কালো অন্ধকারে ঘেরা ছিল। অবস্থা এমন যে নিজের হাতও নিজে দেখতে পারছিলাম না। আমি ভাবলাম পাশে কোনো দেয়াল ঘেঁষে হাঁটতে থাকবো, তাহলে কোনো ফিরি বা দরজা তো অবশ্যই হাতে পাবো, বা কোনো লাইটের সুইচ পেলেও আমার জন্য অনেক। এভাবে হাঁটতে শুরু করলাম একটি দেয়াল ধরে, কিন্তু যত সামনে অগ্রসর হচ্ছিলাম ততই আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল। জোরে জোরে শ্বাস নিচ্ছিলাম, আর আমার নিজের শ্বাসের শব্দই ধ্বনিত হচ্ছিল, যাতে আমার প্রচন্ড ভয় লাগতে শুরু করে। হাঁটতে হাঁটতে হঠাৎ আমার পায়ের নিচে কিছু পড়লো, আর চিক করে একটি শব্দ হলো। আমার তো কলিজা কেঁপে উঠছিল। পরে বুঝতে পারলাম সেটি একটি ইঁদুর। আবার ওর সামনে যেতে শুরু করলাম। যেতে যেতে ফের কিছু একটা আমার পায়ের সাথে লাগলো। এবার পা দিয়ে আন্দাজ করার চেষ্টা করলাম এটি কি। মনে হলো একটি কড়াই বা পাতিল হবে। পা দিয়ে সেটাকে লাথি মেরে দূরে সরিয়ে দিলাম, আর সামনে হাঁটতে লাগলাম। একটি বাসন আর ইঁদুর পায়ে লাগার পর আমার হঠাৎ মনে হলো এখানে হয়তো কেউ থাকতো, যে রান্না বাড়া করে এখানেই খেত। তাই ইঁদুর আর বাসন পড়ে আছে। মনে হলো এটা হতে পারে সেই জায়গা, যে জায়গাটা আমি খুঁজছি। এমন সময় আমার পেছন থেকে টিউবলাইটের চিচির শব্দ আসছে। আমি পেছনে তাকালাম আর দেখলাম খুব দূরে একটি টিউবলাইট জ্বলছে আর নিভছে। আমি অনেকটা এগিয়ে এসেছিলাম। ওই লাইটটা আমার থেকে প্রায় 7-8 গজ দূরে ছিল। তবে এই ঘন কালো অন্ধকারে একটি টিউবলাইট আমার জন্য অনেক উপকারী। ভাবলাম কাছে গিয়ে লাইটটি ঠিক করে নেব, তাহলে আর জ্বলবে নিভবে না। আমি আবার ওই লাইটের সামনে যেতে শুরু করলাম। এটি সেই লাইট ছিল যেটা সামনে বাড়ার আগে একবার দেখেছিলাম। আমি যত ওটার কাছে যাচ্ছিলাম ওটার আলো আস্তে আস্তে কম ছিল। সেখানে পৌঁছানোর পর আমি লাইটটা ছোঁয়ার চেষ্টা করলাম, কিন্তু সেটি খুব উঁচুতে ছিল, তাই ছুঁতে পারছিলাম না। এমন সময় আমার মনে পড়লো সামনে একটি কড়াই বা পাঁচিলের মতো আমার পায়ে লেগেছিল। সেটির সাহায্যে লাইট পর্যন্ত পৌঁছানো যাবে। আমি আবার দেয়াল ধরে ধরে সামনের দিকে ওই বাসন খোঁজার জন্য যাচ্ছিলাম। তারপর আন্দাজ মতো ওই জায়গায় থেমে বসে পড়লাম, আর হাত এদিক ওদিক দিয়ে বাসনটা ধরার চেষ্টা করছিলাম। এমন সময় আমার হাতে বাসনের মতো কিছু একটা লাগে। তবে যেহেতু খুব অন্ধকার ছিল, তাই বাসনের পরিবর্তে অন্য কিছু হতে পারে, আবার বাসনও হতে পারে। সেটি ভালো করে ধরছিলাম। ঠিক এমন সময় আমি একটা ঝমঝম আওয়াজ শুনতে পেলাম। আওয়াজটা শুনে মনে হলো মোটা শিকলের আওয়াজ। আমি চুপ হয়ে দাঁড়িয়ে গেলাম আর ভাবলাম হয়তো ইঁদুর কি কোনো লোহার জিনিসের উপর লাফালাফি করছে। আর যে বাসনটা আমার হাতে লেগেছে সেটা নিয়ে লাইটের সামনে চলে আসলাম। বাসন পায়ের নিচে রেখে লাইটটা হাত দিয়ে মুচড়ে মুচড়ে টাইট করে লাগাচ্ছিলাম। এতে সেটা আরো বেশি টিমটিম করতে লাগলো। ঠিক এমন সময় পিছন থেকে আবার সেই বিকেলের আওয়াজ শুনতে পেলাম। এবার আওয়াজটা আরো বেশি জোরে আসছিল। ইঁদুরের পক্ষে এত আওয়াজ করা কি সম্ভব? আমি অন্ধকারের ভেতরে চুপচাপ দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছিলাম। চারিদিকে শুধু অন্ধকারই দেখা যাচ্ছে। অনুভব করার চেষ্টা করছিলাম আমার আশেপাশে কি হচ্ছে। অজানা এক ভয়ে আমার মাথা থেকে ঘাম ছুটতে শুরু করে। এমন সময় হঠাৎ গুঙ্গানির শব্দ শুনতে পাই একটি মেয়েলি কণ্ঠে।
আওয়াজগুলো আমি স্পষ্টভাবে শুনতে পেলাম। ওই জায়গায় আমি ছাড়াও অন্য কেউ আছে তা একদম শিওর হয়ে গেলাম। হয়তো আমার অনেক আগে থেকে অন্য অস্তিত্ব এখানে আছে, সেটি মেয়ে নাকি অন্য কিছু। তখন ওই জায়গা থেকে আমার যত দ্রুত সম্ভব বের হতে ইচ্ছা করছিল। ওখানে থাকাটা একদম নিরাপদ মনে হচ্ছিল না। এমন সময় একমাত্র টিউবলাইটটিও ধাপ করে বন্ধ হয়ে গেল। এখন টিমটিম আলোটুকু শেষ। চারিপাশে একদম বিদঘুটে অন্ধকার। সেখানে আমি নিজের শরীরের কোনো অংশ দেখতে পারছিলাম না। হঠাৎ কোনো কিছু হিংস্রভাবে চিবানোর আওয়াজ আসতে শুরু করলো। ভয়ে আর আতঙ্কে এবার আমার হাত পা কাঁপতে শুরু করলো। কি করব কিছুই বুঝতে পারছি না। হঠাৎ মনে হলো যে কিছু একটা টেনে হেঁচড়ে আমার দিকে আসছে, আর ক্রমশই ওই হ্যাঁচড়ানোর আওয়াজটা আমার কাছে এসে পড়ছে। বুক কাঁপতে কাঁপতে আমি আবার টিউবলাইটটি এলোমেলো ঘোরাতে শুরু করলাম। যদি কোনো রকমে বাতিটা জ্বলে তাহলে আমার শরীরের যেন প্রাণ ফিরে আসবে। এরপর থেকে আবার ওই আওয়াজ আমার আরো কাছে এসে গেল। এলোপাতাড়ি টিউবলাইট ঘোরাতে ঘোরাতে হঠাৎ জ্বলে উঠলো। আলো দেখে আমার খুব ভালো লাগছিল। সাথে সাথে পেছনের ঘুরে তাকালাম। আলো জ্বলতেই সবকিছু স্বাভাবিক হয়ে গেল। আওয়াজ আসা একদম বন্ধ। আমার শ্বাস প্রশ্বাস খুব জোরে জোরে হচ্ছিল। সেখানে কিছুই ছিল না। লাইটের আলোতে বোঝা যাচ্ছিল যে এটি বিশাল একটি হলের মতো। বিস্তীর্ণ জায়গা, এত বিশাল যে লাইটের আলো সেই হলের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাতে পারছিল না। এখনো সামনের অনেকটা অংশ অন্ধকারে আচ্ছাদিত ছিল। ওই জায়গার ডান পাশে আমার চোখ পড়ল কিছু শিকল। শিকলের সামনে পড়ে আছে কিছু হাড় কঙ্কাল আর একটি বড় কালো পাতিল। আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে লিফটটা বেশ দূরে ছিল। অদৃশ্য দেখে আমার রক্ত ঠান্ডা হয়ে আসতে শুরু করলো। মনের মধ্যে অসম্ভব রকমের অস্থিরতা বিরাজ করছে। টিউবলাইটটি আবার মিটমিট করতে শুরু করলো। একবার জ্বলছে, একবার নিভছে। হঠাৎ অনুভব করলাম আমার বাম কানের দিক থেকে কারো ভারী অস্বাভাবিক নিঃশ্বাস ফেলার শব্দ আসছে। ভয়ে আমি প্রচন্ড রকমের কাঁপতে শুরু করি। আমার গায়ের সমস্ত লোম দাঁড়িয়ে যায়। ঠোঁট পর্যন্ত কাঁপছিল ভয়ে ভয়ে ভয়ে। আর চোখে আমি বাম দিকে তাকালাম। তাকাতেই আমার চোখ কপালে উঠে গেল। ভয়ের মধ্যে আরো বিশালতা বেড়ে গেল। আমি দেখলাম ঠিক আমার কানের কাছে কেউ দাঁড়িয়ে আছে, আমার মতো করে দেয়ালে ঘেঁষে। আমাকে দেখতেই যেন তার মুখে হাসি ফুটে গিয়েছে। আর তাকে দেখতে আমার সম্পূর্ণ শরীর শিহরণ নেমে গেছে। আমি এক লাফে তার কাছ থেকে দূরে সরে গেলাম। মনে হলো যেন আমার কারেন্টের ঝটকা লেগেছে। আমি পড়ে যাই ঠিক ওই কোনায় যেখানে শিকল আর কঙ্কাল ছিল। আমি স্পষ্ট ওই জিনিসটাকে দেখতে পারছিলাম। একটি মেয়ে আকৃতির ছায়ামূর্তি, বিভাজ্য আর ভয়ঙ্কর। তার চোখগুলো হলুদ ছিল, মুখে অসংখ্য আঁচড়ের দাগ। আঁচড়ে আঁচড়ে যেন তার মুখ থেতলে গেছে, আর ওর মুখ থেকে রক্তের লালা পড়ছিল। তাকে দেখে আমার মুখ যেন জমে গেছে। একটু শব্দ করতে পারলাম না। সে তার ঘাড় অস্বাভাবিক রকম ঘুরিয়ে বেঁকিয়ে আমার দিকে আসছিল। আমার কাছে আসতে আসতে একসময় সে বসে পড়ে আর হামাগুড়ি দিতে দিতে পাশের দেয়ালে উঠে যায়। ঠিক যেরকম পোকামাকড় বা টিকটিকি দেয়ালে চড়ে ঠিক সেইভাবে ওই জিনিসটা দেয়ালে উঠে গেছে। ওই সময় টিউবলাইটটি টিম করে জ্বলতে শুরু করে। যখনই লাইট জ্বলে উঠছিল তখনই ওই অস্বাভাবিক অশরীরের দেয়ালে থাকার দৃশ্যটি নজরে পড়ছিল। আমার তখন যে কি অবস্থা হয়েছে তা কাউকে বলে বোঝাতে পারবো না। ওই ভয় শব্দে বোঝানো যে কারোর জন্য অসম্ভব। সে আস্তে আস্তে সাইডের দেয়াল থেকে একদম ছাদের দেয়ালে চলে গেল। ওই ভয়ঙ্কর দৃশ্য এখন আমার মনে পড়লে কান্না চলে আসে। তার মুখ বিভৎস, চোয়ালগুলো খুব বড় বড় ছিল, মুখের মধ্যে অনেকগুলো কালো মোটামুটি দাগ। হাত দুটো বানরের হাতের মতো ছিল, আর হাতের মধ্যে শিকল বাঁধা। গায়ে একটি ছেঁড়া পুরনো জামা, পা দেখা যাচ্ছিল না স্পষ্টভাবে। তার চুলগুলো ছোট ছোট ছিল, উস্কো খুস্কো প্রাণহীন চুল। যখন সে ছাদের দেয়ালে উঠে গিয়েছিল তখন আমি ফ্লোরে পড়ে আছি, নড়াচড়া করার শক্তি নেই। লাইটের টিম আলোতে যখনই তার মুখ দেখছিলাম তখন মনে হচ্ছিল যেন মৃত্যু দেখছি। হয়তো মৃত্যুর কোনো দৃশ্য থাকলে তা এটাই। সে একদম আমার বরাবর উপরে ছিল, দেয়ালের সাথে লেগে, আর আমি ফ্লোরে পড়ে আছি। তার মুখের রক্ত লালাগুলো আমার মাথা বেয়ে চেহারায় পড়ছিল। সেই আতঙ্ক আমি কোনোদিনও ভুলতে পারবো না। আমার ইচ্ছা করছিল মরে যেতে, বেহুশ হয়ে গেলেও যেন বেঁচে যেতাম। এমন সময় দেখলাম সে তার চোয়াল খুলে খুব ভয়ঙ্কর কণ্ঠে গর্জন করতে শুরু করলো। তার দৃষ্টি শুধুমাত্র আমার ওপর ছিল। এক মুহূর্তের জন্য এদিক সেদিক তাকায়নি সে। মনে হচ্ছিল যেন আমি তার শিকার, আর সে তার শিকারকে ভালোভাবে পর্যবেক্ষণ করছে। তার জোয়ারগুলো খুব বড় বড় ছিল। যখনই মুখ খুলে গর্জন করলো তখন সম্পূর্ণ হল একটি বিচ্ছিরি বিভৎস দুর্গন্ধে ভরে গেল। সে আমার উপর প্রায় লাফ দিয়ে পড়বে এমন অবস্থা। ভয়ে আমি হাতের কাছে থাকা ওই কালো ভার্সনটা অশরীরের দিকে ছুঁড়ে মারলাম, কিন্তু ভাগ্য যেন আমার সহায় হতে যাচ্ছিল না। সে বাসন্তী গিয়ে লাগে টিউবলাইটে। এক নিমিষে লাইটটি ভেঙে চুরমার হয়ে যায়, আর সম্পূর্ণ লাইটটি আবার কালো অন্ধকারে ছেয়ে যায়। এটা কি কল্পনা করা যায় যে আপনি একটি
অশরীরীর সাথে আছেন আর সম্পূর্ণ অন্ধকার বিরাজ করছে চতুর্দিকে। সে পরিস্থিতিটা আপনার কাছে কেমন মনে হবে? নিশ্চয়ই যে কারো ভয়ের অন্ত থাকবে না। এই দৃশ্য দেখার পর আমার সাথেও তাই হচ্ছিল। আমি তাকে দেখতে পারছিলাম না, শুধু আওয়াজ শুনতে পারছিলাম। শরীরের সবটুকু শক্তি একত্রে করে জোরে জোরে আল্লাহর নাম নিতে নিতে কোনো রকম নিজেকে টেনে হিঁচড়ে লিফটের দিকে নিয়ে যাচ্ছিলাম। পড়ে যাচ্ছিলাম, আবার উঠে লিফটের দিকে দৌড়াচ্ছিলাম। সে এক বিভীষিকাময় দৃশ্য। দৌড়াতে দৌড়াতে আমি আমার পেছনে চিৎকার শব্দ শুনতে পাচ্ছিলাম। কোনো রকম লিফটের কাছে এসে তাড়াতাড়ি ভেতরে ঢুকে এসি গেটটা লাগিয়ে দিলাম। চারপাশ বিদঘুটে অন্ধকার। লিফটের ভেতর ঢুকে চিৎকার করতে শুরু করলাম, কেউ আছো? কেউ আছো আশেপাশে? আমাকে বাঁচাও। ও ও আমাকে মেরে ফেলবে, দয়া করে কেউ আমাকে বাঁচাও। আমার ভুল হয়েছে, বাঁচাও আমাকে, আমি একজন সাংবাদিক। আমি লাগাতার চিৎকার করে যাচ্ছিলাম আর বরাবরই এই কথাগুলোই বলছিলাম। সেখানে আল্লাহ ছাড়া আমার আর্তনাদ আর কেউ শুনেছিল না। সেখানে আল্লাহ ছাড়া আমার আর্তনাদ আর কেউ শুনছিল না। আমার আওয়াজ হয়তো সেখান পর্যন্ত সীমাবদ্ধ ছিল। আমার কাছ থেকে 20-30 গজ দূরে মানুষ হয়তো আনাগোনা করছে, কিন্তু সেম দূরত্বে আমার যে কি অবস্থা হচ্ছে তা কেউ জানে না। লিফটের আলোতে আমি দেখতে পেলাম সেই জিনিসটা উপরে ছাদে দেয়াল বেয়ে বেয়ে একদম লিফটের কাছে এসে পড়ল। এক লাফে কেসি গেটের সামনে দাঁড়ালো। ততক্ষণে আমার বোঝা হয়ে গিয়েছিল যে এই গেট খোলা তার জন্য কোনো ব্যাপারই নয়। সাথে সাথে আমি বসে পড়লাম। শরীরের সবটুকু শক্তি দিয়ে লিফটের পেছনের দেয়ালে পিঠ লাগিয়ে পা দুটি দিয়ে কেসি গেট ঠেলে রাখছিলাম। সে অদ্ভুত রকম আওয়াজ বের করে আমাকে ভয় দেখাচ্ছিল। আমিও ভয়ে চিৎকার করছিলাম। চিৎকার করতে করতে আমার গলা বসে আসছিল। ওই জিনিসটা গেট ধরে 2-3 বার ঝাঁকে মারলো আর প্রচন্ড গঙ্গাচ্ছিল, কিন্তু একবারও লিফটের কেসি গেট খোলার চেষ্টা করলো না। মনে হচ্ছিল সে আমার সাথে খেলছে, আমাকে ভয় দেখিয়ে আনন্দ পাচ্ছে। তার খেলা আমার জন্য মৃত্যুর সমান হয়ে দাঁড়িয়েছে। আর আমাকে চিৎকার করতে দেখে সে হাসছে। তার হাসিও বিভৎস। একটু পর সে শান্তভাবে গেটের সামনে বসে পড়ল আর নিজের একটি বানরের মতো হাত গেটের মধ্যে ঢুকিয়ে দিল। আমার পায়ে আস্তে আস্তে হাত বোলাতে শুরু করলো। আমি ভাবলাম এখন নির্ঘাত সে আমাকে মেরে খেয়ে ফেলবে। সে আমাকে সহজে এখান থেকে যেতে দেবে না। আর ওই অশরীরেও এটা বুঝতে পেরেছিল যে আমি পা সরাতে পারবো না। সে হাত বোলাতে বোলাতে একসময় তার বড় বড় পৈশাচিক নখগুলো আমার হাত পায়ের ভেতর ঢুকিয়ে দেয়। আমি চিৎকার করে উঠি আর ওই জিনিসটা আমার পায়ের মধ্যে গভীরভাবে আঁচড় কাটতে থাকে। আমার পায়ের ক্ষতবিক্ষত জায়গার গোশত খুবলে চাবাতে শুরু করে। আমার গোশতের রক্ত ওর মুখ থেকে পড়ছিল আর অসহ্য ব্যথায় আমি কাতর হয়ে যাচ্ছিলাম। আমার চিৎকার থামছিল না। এরপরও আমার অন্য পায়ে হাত রাখে আর তার শরীরের সমস্ত শক্তি দিয়ে পাটা চেপে ধরে। আমাকে কষ্ট দেখে ও আবার হাসছিল। সমস্ত বিষয়টা তাকে অনেক আনন্দ দিচ্ছে, স্পষ্ট বোঝা যায়। অসহ্য ব্যথায় আমি কাঁদতে শুরু করি। আমার চোখের সামনে সবকিছু ঘোলা হয়ে আসছিল। মনে হচ্ছিল হয়তো আমি জ্ঞান হারিয়ে ফেলবো। ধীরে ধীরে চোখ বুজে যাচ্ছিল। আমার অন্য পাটা ধরে সে আবার তার হিংস্র নখ দিয়ে আঁচড় কাটতে শুরু করে। নিথর দেহে আমি আবার চিৎকার দিয়ে উঠি। এত ব্যথা হচ্ছিল যা প্রকাশ করার বাইরে। ব্যথা আর ভয় দুটো মিলে আমাকে জীবনের চরম তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন করছিল। কাতরাতে কাতরাতে একসময় আমি বেহুশ হয়ে যাচ্ছিলাম। অনুভব হচ্ছিল যে ওই অশরীরী লিফটের গেট খুলে ভেতরে ঢুকে গেছে আর আমার উপরে বসে অনবরত আঁচড় কাটছে। তারপর আমি জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান হারানোর আগ মুহূর্ত পর্যন্ত আমি এটাই মনে করতে পারি যে সে আমাকে প্রচণ্ডভাবে আঘাত করেছিল। তারপর এক সময় আমার জ্ঞান ফেরে। আমি দেখতে পাই একটি পরিষ্কার পরিচ্ছন্ন রুমে বেডের উপর শুয়ে আছি। চারিপাশে চিকিৎসা করার বড় বড় মেশিন। আমার সারা শরীরে অসংখ্য পট্টি লাগানো, ছোট বড় অসংখ্য পট্টি লাগানো। পায়ের দিকে নজর যেতেই দেখলাম একটি পা সম্পূর্ণ পট্টি করা আর অপরটি অর্ধেক পট্টি করা। একটি চোখ ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার শরীর একদম নিথর হয়েছিল। তারপরে ওঠার ব্যর্থ চেষ্টা করলাম, কিন্তু একটু উঠতে পারলাম না, বরং নড়াচড়া করলেই কষ্ট হচ্ছিল। চারিপাশে নজর ঘুরিয়ে মেশিনগুলো দেখছিলাম। আমার বুঝে আসলো যে আমি কোনো একটা আইসিইউ রুমে আছি। এমন সময় রুমের দরজা খুলে একজন লোক ভিতরে আসলো, যার গায়ে সাদা ডাক্তারি কোট ছিল আর তার সাথে একজন নার্সও ছিল। সেই নার্স যার সাথে আমার অনেক তর্কাতর্কি হতো। ডাক্তার একদম আমার কাছে এসে পড়লেন আর পা দুটো ভালো করে দেখার পর বললেন, আমি ডাক্তার সালমান, সেই ডাক্তার যার সাথে তুমি অনেক দিন যাবৎ দেখা করতে চেয়েছ। এ কথা শুনে আমি মলিন কণ্ঠে বললাম, ডাক্তার সাহেব এগুলো কি ছিল? ওটা কে? ডাক্তার আমার ক্ষত চোখ আর শরীরটা আবার ভালো করে দেখলো আর বলল, কেউ ছিল না। আমি জানি এসব তুমি নিজে করেছো। তুমি আমাদের পিঠে লেগে আছো, তাই নিজের এই অবস্থা করেছো। তুমি শুধু আমাদের হাসপাতালের নাম খারাপ করতে চাও।
আমি বললাম, না স্যার, আমি সত্যি ওই মেয়েটাকে দেখেছি। এই হাসপাতালের বেসমেন্টে মেয়েটি এখনো সেখানে আছে, আমি তাকে স্পষ্ট দেখেছি। ডাক্তার সাহেব বললেন, দেখেছো হয়তো, সবাই এটাই বলে, কিন্তু আমি তো একা নিতে এসেছিলাম। সবাই এটাই বলে, কিন্তু আমি তো একা নিতে এসেছিলাম। লিফটের অবস্থা দেখে নার্স সন্দেহ করেছিল যে তুমি হয়তো বেসমেন্টে গিয়েছো, কিন্তু আমি তো তোমাকে ছাড়া আর কাউকে দেখিনি। দেখো, তুমি আমাকে আমার কাজ করতে দাও। আর তোমার জানার সুবিধার্থে একটি কথা বলে দেই, 12 দিন আগে যে মেয়েটি মৃত্যুবরণ করে সে একজন মানসিক ভারসাম্যহীন রোগী ছিল, যে নিজেই নিজেকে আহত করে ফেলতো। আর তুমি হয়তো জানো না, ও এত বেশি ভয়ঙ্কর ছিল যে ওর চিকিৎসা করার জন্য আমাদেরকে ওকে বেসমেন্টে রাখতে হয়, কারণ ওর হিংস্রতায় অন্যান্য রোগীদের সমস্যা হতো। যেখানে তুমি ফেঁসে গিয়েছিলে ঠিক ওই জায়গাতেই তার চিকিৎসা চলছিল, কিন্তু অন্য দুর্ভাগ্যবশত আমি ওকে বাঁচাতে পারিনি। আমি আবার বললাম, কিন্তু ডাক্তার সাহেব, ও এখনো সেখানে আছে, আমি দেখেছি তাকে। বিশ্বাস করুন। ডাক্তার সাহেব ধমকে শুধু বললেন, সে ওখানে নেই, মৃত্যুবরণ করেছে। ও নিজেই নিজের শরীরের কিছু অংশ খেয়ে ফেলেছিল, আর এটা করেই মারা যায়। তুমি যদি আরো ইনভেস্টিগেশন করতে চাও তাহলে আবার বেসমেন্টে যেতে পারো। আমার কিছুই বুঝে আসছিল না যে তারা সবকিছু জানার পরেও কেন এই বিষয়টি এড়িয়ে যাচ্ছিলেন। তারাও জানে যে ওইখানে ওই মেয়েটি এখনো আছে, হয়তো তারা তাদের হাসপাতালের বদনাম উঠাতে চায় না। এজন্যই হয়তো মর্গের দারোয়ান বলেছিল ওই মেয়ের শরীরের কিছু অঙ্গ নেই। এক এক করে সব জিনিসগুলো আমার কাছে স্পষ্ট হয়ে যাচ্ছিল। এখানে আশেপাশের মানুষেরা যে মেয়েদের চিৎকারের আওয়াজ শুনতো সেটা ওই মেয়েরই ছিল। সে চিৎকার করে মানুষকে তার দিকে মনোযোগী করে তুলতো। হয়তো ডাক্তার সাহেব সত্যিই কিছু জানেন না, নয়তো হাসপাতালের বদনামের ভয়ে না জানার ভান করে বসে আছেন। এমন সময় নার্স আমার কাছে এসে আমার হাতে ইনজেকশন লাগাতে লাগাতে বলল, ডাক্তার সাহেবই তোমার জান বাঁচিয়েছেন। আমি বারবার বলেছিলাম লিফটের কাছ থেকে তোমাকে দূরে থাকতে, কিন্তু কথা শোনোনি। এখন তোমার পট্টি বদলে দেব। ব্যথা তো পাবে, কিন্তু তোমাকে সহ্য করতে হবে। তারপর সে পট্টি বদলাতে শুরু করলো। আমি আবারও প্রচন্ড রকমের ব্যথা অনুভব করছিলাম। আমি আমার শরীরের ক্ষতগুলোর দিকে তাকালাম। সেগুলোর বিভৎসতা দেখে আমার ব্যথা যেন আরো বেড়ে গেল। আবার বেহুশ হয়ে গেলাম। কিন্তু একটি কথা খুবই চরম সত্য, অসম্পূর্ণ তথ্য ভয়ঙ্কর হয়। অর্ধেক জ্ঞান বিপদের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার এক অদৃশ্য ফাঁদ। অজ্ঞতা অনেক সময় মানুষকে রক্ষা করে, কারণ একজন সম্পূর্ণ অজ্ঞ জানে সে জানে না, কিন্তু অর্ধেক জ্ঞান এটি নীরবে মরণ ফাঁদ পেতে রাখে। অর্ধেক জানা মানুষের মনে এক ধরনের মিথ্যা আত্মবিশ্বাস জন্ম দেয়। মনে হয় সে পুরোটা বোঝে, পুরোটা জানে। এই ভ্রান্ত ধারণা তাকে ঠেলে দেয় এমন এক দুঃসাহসের দিকে যার পরিণতি প্রায়শই হয় ভয়াবহ ধ্বংস। অর্ধেক জানা মানে হলো একটা বিষয়ের কিছু অংশ বুঝে সেটিকে পূর্ণ সত্য মনে করে ফেলা। এই আধা সত্যের উপর দাঁড়িয়ে নেওয়া সিদ্ধান্তগুলো হয় ভঙ্গুর, দুর্বল আর বিপজ্জনক। যেমন একজন অদক্ষ সার্জন যদি শুধু বই পড়ে কয়েকটা পদ্ধতি শিখে অস্ত্রোপচারে হাত দেয়, রোগীর জীবন মুহূর্তে বিপন্ন হতে পারে। ঠিক তেমনি যে ব্যক্তি অর্ধেক আইন জানে সে সহজেই নিজের অজান্তেই গুরুতর অপরাধে জড়িয়ে পড়তে পারে। অর্ধেক জ্ঞান এক ধরনের অদৃশ্য বিষ। এটা ধীরে ধীরে আত্মাকে গ্রাস করে, বুদ্ধিমত্তাকে আচ্ছন্ন করে। মানুষ ভাবে সে পথ চিনে নিয়েছে, অথচ সে হাঁটছে অজানা খাদের দিকে। এই ভুল আত্মবিশ্বাস তাকে সতর্ক করে না, থামায় না, বরং তাড়িয়ে নিয়ে চলে আরো গভীর বিপদের মধ্যে। অনেক সময় অর্ধেক জানা মানুষ অন্যদেরও বিপদে ফেলে দেয়। সে পরামর্শ দেয় ভুলভাল, গড়ে তোলে বিভ্রান্তির পরিবেশ। সমাজের স্তম্ভগুলো নড়ে ওঠে যখন সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তিরা অর্ধেক জ্ঞানে পরিচালিত হয়। অর্থনীতি, রাজনীতি, চিকিৎসা, প্রযুক্তি সর্বক্ষেত্রেই অর্ধেক জ্ঞানের খারাপ প্রভাব পড়ে। ইতিহাস সাক্ষী বহু যুদ্ধ, বহু বিপর্যয়ের পেছনে ছিল ভুল ধারণা আর অসম্পূর্ণ বোঝাপড়া। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো অর্ধেক জানা মানুষ নিজের ভুল বুঝতেই পারে না। তার মনে হয় সে ঠিক আছে, আর এই অন্ধ আত্মবিশ্বাসী ধ্বংসের নিশ্চিত রাস্তাটি তৈরি করে। নিজেকে জ্ঞানী মনে করে, সে শোনে না অভিজ্ঞদের কথা, খোলা রাখে না শেখার দরজা। অবশেষে সে নিজেকে তো ডোবাই, আশপাশের অনেককেও টেনে নেয় সেই গভীর অন্ধকারে। তাই সতর্ক থাকুন, জানুন বা জেনে নেয়ার চেষ্টা করুন। যদি কোনো বিষয়ে পুরোটা না জানেন তাহলে নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যিই জানি? এবং যখনই সন্দেহ হবে থামুন, জানুন, বুঝুন, তারপর এগিয়ে যান। অর্ধেক জ্ঞানের কুপ্রভাব থেকে নিজেকে আর সমাজকে রক্ষা করুন। মনে রাখুন, অর্ধেক জানা একটি বিষাক্ত ফল, যা বাইরে থেকে মিষ্টি মনে হলেও ভেতরে লুকিয়ে থাকে নিশ্চিত ধ্বংস। ঘটনাটি তমার সাথে ঘটা ঘটনা। তমা 2000 সালে পড়াশোনা করতে যায় আমাদের নেইবারিং একটা কান্ট্রিতে। তার ইচ্ছা ছিল বি ফার্ম করা, ফার্মেসিতে পড়াশোনা করা। তো সেইখানে এইখানে সে পড়তে গিয়েছিল, সেখানকার রেপুটেশন খুব ভালো পাওয়াতে
সে ওখানে পড়তে যাওয়ার চিন্তা করে। অনেক খোঁজ খবর করে এবং অনেকভাবে সে কাঠখড় পুড়িয়ে সেখানে অ্যাডমিশনের ব্যবস্থা করে, আর তার সাথে সে তার 2 বান্ধবীকে কনভিন্স করে পড়ার জন্য। যাই হোক, তারা খুব ক্লোজ ফ্রেন্ড ছিল 3 জন, তমা, নাফিসা, জারা। তো ওরা 3 জনই ওখানে পড়তে যায়। তোমার বাবা তাদেরকে সাথে করে নিয়ে যায় টোটাল কাজটা শেষ করার জন্য। যাই হোক, ওখানে অ্যাডমিশন হয় আর সবকিছু করার পরে তাদের থাকার জায়গার ব্যাপারটা আসে। তো ইউনিভার্সিটি খুব সুন্দর জায়গায়, পাহাড়ি একটা এলাকা, চারিপাশে পাহাড় ঘেরা, খুব সুন্দর। আর তারা যখন অ্যাডমিশন নিতে গিয়েছে তখন সেই সময়টায় বৃষ্টির সময়, তো বেশ সবুজ হয়ে আছে ওখানে, যদিও অনেক আর্দ্র আবহাওয়া, তারপরও বেশ সুন্দর একটা টেম্পারেচার, তো মানে বেশ গরম না। এইসব সবকিছু খবর নিয়েই তোমা ডিসাইড করেছিল ওখানে পড়তে যাবার। তো যাই হোক, তার বাবা খোঁজ খবর করে দেখে যে ওখানকার ডর্মের কি অবস্থা। তো সে বলে যে বাবা, থেকে একটু বেটার হয় আমরা যদি আলাদা থাকতে পারি। ওরাও রিকোয়েস্ট করে। প্রথমে তো গিয়ে হোটেলে উঠেছিল তারা কয়দিন। তো তোমার বাবা, তিনি ব্যবসায়ী মানুষ ছিলেন, তিনি একটু খোঁজ খবর করে পরে বের করে ফেললেন সেখানে কিছু বাড়ি আছে, অনেকটা ভিলার মতো, এগুলো ডুপ্লেক্স। তো সেখানে ভাড়া নিয়ে থাকা যায় এবং সেটা মোটামুটি ফার্নিশড, সবকিছু আছে ভেতরে, সব রকমের জিনিসপত্র আছে, জাস্ট ভাড়া করে ওখানে থাকবে। স্টুডেন্টরাই বেসিক্যালি থাকে, যারা একটু অবস্থা সম্পন্ন স্টুডেন্ট, বিশেষ করে যারা বাইরের থেকে আসছে, মানে অন্য আশপাশের দেশ থেকে আসছে, তারাই ওখানে ভাড়া নিয়ে থাকে, অথবা ওখানকার স্টুডেন্টের মধ্যে যারা একটু অবস্থা সম্পন্ন তারা ওখানে থাকে। তো তোমার বাবা ওখানে কথা বলে একটা বাড়ি ভাড়া করে ফেলে তাদের জন্য, একটা ছোট্ট ডুপ্লেক্স বাড়ি। ছোট্ট বলতে মানে উপরে একটা বেডরুম আছে, সাথে অ্যাটাচ বাথরুম, আর উপরতলায় ছোট্ট রেলিং, সেখান থেকে সিঁড়ি দিয়ে নামলে নিচে লিভিং রুম, তার 2 পাশে 2টা বেডরুম, কিচেন আর আরেকটা বাথরুম আছে। তো ওইটা কমনলি ইউজের জন্য। তো এরকম একটা বাসাটা বেশ সুন্দর হলো। বাসা কিন্তু বেশ পুরানো, মানে বাসাটা দেখেই বোঝা যায় যে এই বাসা মিনিমাম 70-80 বছর আগের, আরো পুরনো হতে পারে। কিন্তু এটাকে মেইনটেইন করা হয়েছে, মানে রং করা হয়েছে সুন্দরভাবে, কাঠগুলো বার্নিশ করা হয়েছে চকচক করে। আর খুব সুন্দর বাসার যে দোতলার যে রুমটা, সেটা কিন্তু স্পেশাল রুম। এবং এটা নিয়ে কিন্তু আসলে কথা থেকে যায় যে আসলে উপরের রুমটা কে নিবে। ওটা তো একটা স্ট্যান্ড অ্যালোন রুম, এটার সাথে অ্যাটাচ বাথরুম আছে। তো অবশ্যই তমা বলছে যে আমি কিন্তু বেশি ভাড়া দিব, তারপরে ওই রুমটা নিব। যারা আর নাফিস আর কোনো সমস্যা নেই এটাতে, ওরা আসলে একটু কম রেন্ট দিয়ে হলো নিচে রুম যেটা থাকবে, তারা ওইটাতেই ওকে। তো তারা চাচ্ছিল মনে মনে যে ওইটাই তমা নিয়ে নিক। যাই হোক, তমাই ওইটা নিল। আর এখানে আরেকটা সুবিধা আছে, তারা জানে যে তারা কিন্তু আড্ডা দিবে তো একসাথেই। আর ওই যে তোমার রুমের সাথে যে বারান্দাটা আছে উপরে, সেই বারান্দাটা খুব সুন্দর একটা জায়গায়, মানে বারান্দাটা বেরুলে দেখা যায় যে 2 পাশে কিন্তু দেয়াল দেয়া, সামনে সুন্দর করে খোলা। আর বৃষ্টি যেহেতু হয়, যে জায়গাটায় তারা আছে এটা বৃষ্টি প্রধান জায়গা, ওখানে বৃষ্টি বেশি হয়। তো বেশ ছাদটা একটু সামনের দিকে বাড়ানো, আর মানে পানি এদিকে আসবে না, হাজার বৃষ্টি হলো পানি ওরকম এখানে এদিকে খুব একটা ছিটে আসবে না, খুব সুন্দর করে নামানো নিচের দিকে, কাঠের সুন্দর ডিজাইন করা। এবং তারপরে ওই সামনের জায়গাটা দেখার মতো, ওইখানে সুন্দর লন আছে, একদম সুন্দর ঘাস, সেটা একদম সোজা গিয়ে অনেকটা কেমন কার্ভ হয়ে নেমে গেছে নিচের দিকে। এবং ওই নিচে একদম নিচের দিকে দেখা যায় এরকম তাদের যে বাসাটা, ওইটা একটু টিলার উপরে, ওখান থেকে নিচে নেমে আবার একটা সমতল জায়গা, আবার উঁচু টিলা, এবং দূরে দেখা যায় পাহাড়, মেঘের মধ্যে, মানে অনেক মেঘের আড়ালে পাহাড়গুলো দেখা যায়। আর তাদের বাসার সামনে যে লনের শেষ মাথায় একটা গাছ আছে, এরকম বড় নেড়া গাছ, এবং খুবই আশ্চর্যজনক ভাবে নেড়া গাছটা দেখতে একটু বেশ ভৌতিক লাগে। এটা নিয়ে তমা, নাফিসা ওরা মানে আর কি করছে যে এটা কি রে ভাই, ভূতের বাড়ির মতো একটা গাছ কেন বাসার এখানে। তো বললো যে হয়তো ছিল অনেক পুরনো গাছ, হলে এরকম একটা শুকনা গাছ এরকম কেটে ফেলে না কেন এখান থেকে, নিজেরা এগুলো আলোচনা করছে। আর বাসাটা নিয়ে তাদের একটু মানে ভয়ও কাজ করছে, কারণ বাসাটা একদম নিরিবিলি, 3 জন মানুষ থাকার জন্য অনেক বড়। তো তারা জিজ্ঞেস করছিল যার থেকে ভাড়া নিছে, তিনি তো ফার্নিশড বাসা ভাড়া দিয়েছেন, এবং এখানকার যে ফার্নিচার গুলো অনেক পুরানো, দেখেই মনে হয় যে 100 বছরের পুরনো ফার্নিচার। বিছানা, দেন সাইড টেবিল, বসার টেবিল, স্টাডি টেবিল, সবই পুরনো। তো তার সাথে কথা বলছিল, যে যিনি বাসা ভাড়া দিয়েছেন তার সাথে কথা বলছিল যে এখানে কি একটা কাজের মানুষ সবসময় রাখা যায় কিনা। বলে যে না, এখানে সবসময় কাজের মানুষ থাকবে না, সে আসে সকালে হেল্প করার জন্য একদিন আসবে, তো সে হেল্প করে তোমাদের চলে যাবে দুপুরের পরে, সে দুপুরের পরে আর থাকবে না। এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, তমা তার বাবার সাথে এটা নিয়ে আলাপ করছিল। তো তার বাবা বলল যে তোমাদের লাইফ এইভাবেই চলবে, কারণ এখানে এর থেকে বেশি কিছু পাবা না, যতটুকু আমার পক্ষে সম্ভব আমি করে দিয়ে গেলাম, আমার খুব আর্জেন্ট কাজ আছে, আমাকে চলে যেতে হবে দেশে।
তো প্রথম যেদিন ওই বাসাটায় থাকা হয় সেদিন তো দিনের বেলা সকালবেলা তারা হোটেল থেকে বের হয়ে খাওয়া দাওয়া করছে, আরো টুকিটাকি কাজ ছিল সেগুলো সারছে। তারপর ওই বাসার যে মূল মালিক, যে মানে বুঝাই দিবে তাদের বাড়িটা, তিনি আসলে কেয়ারটেকার, তিনি মূল মালিক না। তিনি যে বুঝাই দিবেন তিনি ওনাদেরকে নিয়ে আসছে ওখানে, তোমার আব্বু সহ। তো আসার পরে এটা ওইটা বুঝাই দিছে, এটা ওইটা দেখাচ্ছে। তো বাসা যখন দেখতেছে ঘুরে ফিরে তারা, তখনই ওদের মধ্যে একটু ভয় ভয় কাজ করতেছিল, কারণ বাসাটা অনেক বড়। যখন ওই নাফিজা দেখা গেছে যে ওরা যখন এই পাশটা দেখতেছে, নাফিজা বের হয়ে কিচেনের ওদিক দিয়ে একটা ছোট্ট বারান্দা আছে নিচতলা, ওইদিকে হেঁটে গেছে। তার কাছে কেমন জানি একটা ফিল হচ্ছিল, মানে কিচেনটা খুলে যখন নাকি ওই পাশে বেরিয়েছে, এই জায়গায় শান্ত, এটা পুরোনো বাসা, এখানে কিন্তু ওয়াশিং মেশিন রাখার সিস্টেম আগে ছিল না, এখানে বানানো হয়েছে। ওই জায়গাটা ওয়াশিং মেশিন শান্ত থাকে, তো এখন নাই, ওয়াশিং মেশিন কিনলে তাদের কিনে রাখতে হবে। যাই হোক, ওখানে যখন ঢুকছে সে, তার কাছে জানি কেমন জানি একটা গা শিরশির অনুভূতি হচ্ছিল। মানে এই পাশের ছোট্ট বারান্দা, ওইটা নেট দেয়া, সামনে দিয়ে দেখা যাচ্ছে ওই যে গাছটা, ন্যাড়া গাছটা, এবং গাছের নিচে অনেক এরকম ছোট ছোট অনেকটা আমাদের যে আছে, আমাদের দেশে কাশফুল হয়, কাশফুলের মতো জমে আছে ওইখানে, হয়ে আছে। কেমন জানি লাগতেছে জায়গাটা দেখতে। তো এবং তার মনে হচ্ছিল যে তাকে কেউ দেখতেছে নাফিসাকে, এবং মনে হচ্ছিল যে পিছনে যে কিচেনের মধ্যেও সে মনে হচ্ছিল কারো একটা উপস্থিতি টের পাচ্ছিল। দেখে দেখে নাফিসা তাড়াতাড়ি হেঁটে চলে আসে, এসে দেখে যে ওই পাশ থেকে ওই রুমটা দেখে তারা উপরে উঠছিল, তমা আর যারা আব্বু আর ওই মহিলা, তারা আবার নিচে নামতেছে। তো তাকে জিজ্ঞেস করলো যে তুই কোথায় গেছিলি, নাফিসাকে বললো যে আমি কিচেনের ওদিকে গেছিলাম। তো তখন তমা বললো যে চল কিচেনটা আমরাও দেখি, বলে তারা হাঁটা দিল কিচেনের দিক। তা নাফিসার ঢুকতে ইচ্ছা করতেছিল না আরেকবার, কিন্তু সবাই যেহেতু ঢুকছে সেও ঢুকলো আবার। তো কিচেনে ঢুকে দেখাচ্ছে সে কেয়ারটেকার মহিলা, কিচেনে এই জায়গায় এই অবস্থা, ক্যাবিনেট গুলো এরকম অবস্থা, খুলে দেখাইলো। বেশ পুরনো, এবং ওই সে ক্যাবিনেট গুলো অনেক পুরনো, বাট সে পরিষ্কার পরিচ্ছন্ন করে রং টং করে রাখছে, বার্নিশ টার্নিশ করে রাখছে, মানে সুন্দর, মানে খারাপ না দেখতে। তো সে হেঁটে ওই যে পিছনের ছোট্ট বারান্দাটার কাছে গেল, যে বললো যে এই বারান্দাটা রাতের বেলা না আসাই বেটার হবে। তো বলছে কেন? তোমার আব্বা জিজ্ঞেস করছে কেন, মানে এখানে না আসা বেটার হবে কেন? বলছে নিচতলা তো, এখানে এই সামনে এই জায়গাটা, আর পোকামাকড় আরো কত কিছু থাকতে পারে, এরকম আসে, এই নেট লাগানো আছে, বাট রাতে না আসাই বেটার। তো একটু অড লাগলো তাদের কাছে। তো তোমার আব্বা জিজ্ঞেস করলো যে কি সিকিউরিটি কনসার্ন আছে নাকি, এখানে কোনো ক্রাইম রেট কি বেশি? বলে না না না, সিকিউরিটি ওরকম কিছুই নাই, এমনি মানা করলাম, রাতের বেলা তো পোকামাকড় এই সেই, এবং টিলা তো নিচে চলে গেছে, ওদিকে অনেক বিষাক্ত পোকা টোকা থাকে, এরকম আসে রাতের বেলা। তো তোমার আব্বু খুব একটা স্যাটিসফাইড হলো না উত্তরটায়, কারণ নেট লাগানো ওই জায়গায়, নেটটা খোলা যায় অবশ্য। যাই হোক, ওখান থেকে বের হয়ে আসলো। আসার পরে ওই মহিলা সবকিছু বুঝাই দিয়ে তাদের ওই রুমটাও দেখালো পাশের সুন্দর করে, আবার আর লিভিং রুমটা সুন্দর করে দেখালো, রানিং স্পেসটা দেখালো, সবকিছু দেখায় মহিলা বিদায় নিল। বিদায় নেওয়ার আগে তাদেরকে চাবি বুঝাই দিয়ে গেল, প্রত্যেকটা রুমের, বাথরুমের এবং মেইন গেটের সব চাবি বুঝাই দিয়ে গেল, আর বললো যে কাজের মানুষ কালকে সকালে আসবে, ওর সাথে তোমরা তোমাদের মতো টাইম সেট করে নিবা, তোমরা কখন থাকবা কখন আসবা, আর মনে রেখো ও কিন্তু সন্ধ্যার পরে থাকবে না, সন্ধ্যার আগেই চলে যাবে এখান থেকে, তো তোমরা সেভাবেই তার সাথে সব অ্যারেঞ্জমেন্ট করে নিবা। তো বলে উনি বিদায় নিলেন, আর মেয়েরা বিদায় দিল, বললো ওকে আন্টি দেখা হবে। তো মহিলা তার নাম্বারটা লিখে দিয়ে গেছে, বলছে যে কোনো প্রয়োজন হলে এই যে ফোন আছে, এখান থেকে আমাকে ডায়াল করো, ডায়াল করলে পাবা। তো যাই হোক, মহিলা চলে যাওয়ার পর সবাই বসছে লিভিং রুমে কাউচে, আর তোমার আব্বু আর একটা কাউচে বসা সামনে। তো বলতেছে যে বাবারা, আমি তো কালকে চলে যাব, আমি কিন্তু কালকে মানে আমার যেতেই হবে, আজকেই তোমাদের সাথে লাস্ট মানে দিন আমি আছি, তোমাদের যা যা দরকার সবাই লিস্ট করে ফেলো, আমি তোমাদেরকে বিকালে নিয়ে যাব, নিয়ে যে টুকিটাকি যা দরকার কিনে দিব, আর এই তো কালকে সকালে আমরা খাওয়া দাওয়া করবো রাত্রে বেলা কোথাও, তারপর কালকে সকালে আমি চলে যাব। এই বলে তোমার আব্বু তাদেরকে রেডি হতে বললেন যা যা দরকার লেখার জন্য। তো ওরা সবাই লিখলো, লিখে রেডি করছে। তারা ওই আঙ্কেলের জন্য অ্যারেঞ্জ করলো, তমা যে রুমটা থাকবে বললো যে রাতের বেলা আঙ্কেল ওইটা রুমটায় থাকবে, তোমার রুমটাতে। তারা 3 বান্ধবী, তারা নিচে একটা রুমে আর কি 3 জন একসাথে থাকবে ওই দিন। তো যাই হোক, ওইভাবে হলো। তারা বিকালে গিয়ে কেনাকাটা করে এসে বাসায় ঢুকছে রাতের বেলা খাওয়া দাওয়া করে। তো তোমার আব্বু ঘুমাতে চলে গেছে, উনি অনেক টায়ার্ড। তো উনি যখন উঠে যান তিনি বললেন যে তোমরা ঘুমাতে চলে যাও, হ্যাঁ বেশি রাত জেগো না, অলরেডি রাত হয়ে গেছে, বেশ ঘুমাতে চলে যাও, বৃষ্টি হচ্ছে বাইরে। তো তোমরা তারপরে বসেছিল কথা বলতেছে কাউচের মধ্যে। তো তোমার আব্বু উঠে যখন চলে যায়, তিনি যাওয়ার সময় তাদের ডাইনিং স্পেসের বাতিটা বন্ধ করে দেন এবং কিচেনের বাতিটা বন্ধ করে দেন। বন্ধ করার পর অলরেডি নিচে কেমন যেন অন্ধকার হয়ে যায়, তক করে একটা সাইড।
তারপর উনি সিঁড়ি দিয়ে উঠে গিয়ে তাদের যে মাঝখানে যে করিডোরের আলোটা ওইটাও বন্ধ করে দিয়ে তিনি রুমে ঢুকে যান। তো পুরো জায়গাটাকে অন্ধকার এবং সিঁড়ির পরে করিডোরটা অন্ধকার। ওই রুমের ওই তমা যে রুমটা থাকবে সেই রুমটার জানালার দিয়ে হালকা আলো আসতেছে আর কি, পর্দা ভেদ করে হালকা আলো আসতেছে। একটু পরে সেই বাতিটাও নিভাই দিল, মানে উনি ঘুমায় যাচ্ছেন। তো পুরো জায়গাটা কেমন জানি অন্ধকার লাগতেছে, আমাদের কাছে মনে হচ্ছে যে এটা একটা কেমন জানি একটা অন্ধকার পুরী এরকম। আর রাতের শব্দ বেশ মানে খুব কঠিন ভাবে পাওয়া যাচ্ছে, পোকামাকড়ের ডাক, তার সাথে বৃষ্টি যে পড়তেছে ঝিরিঝিরি। মানে তাদের যে বাড়ির যে মেইন দরজাটা বড় একটা কাঠের দরজা, তার উপরে কিন্তু বেশ একটা জায়গায় একটু স্কাইলাইটের মতো আছে কাচের, সেখানে বৃষ্টি পটপট পটপট করে পড়তেছে, যে বৃষ্টির ফোঁটাগুলো এগুলো বোঝা যাচ্ছে। তো তিনজনেই বেশ চুপচাপ হয়ে গেছে। তো তমা বলল, এরি ওদের ভয় লাগতেছে না? তো তখন নাফিসা যারা বললো কেমন জানি লাগতেছে, বলে যে আজকে মানে আঙ্কেল আছে। নাফিসা বলতেছে যে আজকে যে আঙ্কেল আছে উপরে, তাও কিন্তু একটু সাহস লাগতেছে, কালকে কিন্তু আঙ্কেলও থাকবে না, তখন কেমন লাগবে আমাদের? আরই অসুবিধা নাই, ভয় লাগলে তিনজন এক রুমে যা থাকবো, অসুবিধা কি, রুম আসতে কি হয়েছে? তো বলে তিনজনে কিছুক্ষণ ওখানে গল্প গুজব করার চেষ্টা করে, দেখলো তিনজনই টায়ার্ড লাগতেছে, তো তারা চলে যায় রুমে যায়, এক রুমে যায় তারা রুম লক করে নিজেদের মতো কিছুক্ষণ গল্প করতে করতে শুয়ে পড়ে। তো টায়ার্ড ছিল, এক পর্যায়ে ঘুম চলে আসে আর ঘুমায় যায়, আর কিছু খেয়াল নাই তাদের। এইভাবেই প্রথম রাতটা কাটছে তাদের ওই বাসায়। তো পরদিন দিনের বেলা উঠছে, ওঠার পরে সকালে দেখলো যে আসলে কাজের মানুষ আসছে, ওখানে বেল ছিল, বেল বাজাইছে, তারা এসে দরজা খোলার পর কাজের মহিলার সাথে তাদের কমিউনিকেশন একটা গ্যাপ তৈরি হলো, কারণ কথা বুঝে না। অনেক ইশারা তারা মোটামুটি বোঝানোর চেষ্টা করলো কাজের মহিলাকে কিভাবে কি হেল্প করতে হবে। বাজার করে নিয়ে আসছিল কালকে রাত্রে, তোমার আব্বু অনেক কিছু কিনে নিয়ে আসছিল, মানে বাসায় যে টুকিটাকি রান্না করার জন্য রুটি মুটি বানায়, যে তারা ভাত টাত রান্না করবে, যা করবে আর কি, এরকম কিছু বাজার করে নিয়ে আসছিল। তো ওগুলা দিয়ে ওরাই ওই নাস্তা বানানোর চেষ্টা করে, ওই মহিলাও হেল্প করে, এবং তারপর নাস্তা বানায়। খাওয়া দাওয়ার পর তোমার আব্বু বিদায় নেয়। তো ওদের কাছে খুব খারাপ লাগে, তোমার কাছে খুব অনেক কান্নাকাটি করে বাবা বিদায় নেওয়ার সময়। তো বলে যে কোনো অসুবিধা নাই, আমার যে কোনো সময় কল দিলে আমি তো আছি, আরো তোমার আঙ্কেল আছে, বলছে যে প্রয়োজন হলে চলে আসবে কেউ না কেউ। আর ওদের নাফিজা যারা ফ্যামিলিও আছে। যাই হোক, সবার কাছ থেকে বিদায় নিয়ে তোমার আব্বু বিদায় নেয়, এবং তোমারা ওখানে দাঁড়ায় থাকে, দেখে যে উনি হেঁটে চলে যাচ্ছে। বেশ ওদের কাছে খারাপ লাগে আর কি, মানে এতক্ষণ মনে হচ্ছিল যে একটা সাহস আছে, এখন দেখা গেল যে মনে হলো যে সাহসটা একদম উবে গেল টুস করে। মনে মনে চিন্তা করতে থাকে তো আমাদের কেন আসছিলাম মানে পড়তে এরকম। যাই হোক, বাট স্ট্রং হতে হবে। তো তার ইচ্ছা আছে যে তার পরবর্তী ধাপ এম ফার্মটা সে করবে বাইরের কোনো দেশে, ইউরোপে বা আমেরিকায় গিয়ে, এরকম চিন্তা ভাবনা। তো যাই হোক, এইভাবে শুরু হলো তাদের দিন। তাদের যে কাজের মহিলা আসছে সে মোটামুটি তাদেরকে হেল্প করলো। তো তারা চেষ্টা করলো মহিলার সাথে কথাবার্তা বলতে, কিন্তু কথা মানে মহিলারটাও তারা বোঝে না, মহিলাও তাদেরটা বোঝে না, মানে অল্প স্বল্প ইশারা ইঙ্গিতে যতটুকু বোঝানো যায়। তো চিন্তা করলো যে পরবর্তীতে যখন তারা ক্লাসে যাবে, কোন একটা ফ্রেন্ডকে নিয়ে আসবে, যা এই দেশের বন্ধু যারা, তাদের কাউকে নিয়ে আসবে, এনে তাকে দিয়ে কথাবার্তা চালাবে আর কি, চিন্তা করছে। তো এই চিন্তা করে মহিলার সাথে এমনি টুকিটাকি ইশারা ইঙ্গিতে কথা বলতেছিল। তো মহিলা তাদেরকে কেন জানি, মানে সে একলা থাকতে চাচ্ছে না মহিলা ওইখানে, মানে কিচেনে ওখানে যখনই থাকতেছে, তারা যদি একটু সরে আসে ওদেরকে ডেকে নিয়ে আসতেছে, একদম হাত ধরে নিয়ে এসে ওখানে রাখতেছে। তো এটাতে একটু বিরক্ত হইলো ওরা তিনজন, যে কি ব্যাপার, মানে আমাদেরকে যদি এরকম ডেকে ডেকে বসাইতো মহিলা, আমি কেমনে কি। তো যাই হোক, তো ওরা থাকলো, চিন্তা করলো মহিলা কেন এরকম করতেছে জানে না। মহিলা অন্য কোনো রুমেও একলা যেতে রাজি না, সে যে রুম গুছাবে কিছু করবে, ওদেরকে সাথে করে নিয়ে যায়, টেনে নিয়ে যায়। তো চিন্তা করলো হয়তো নতুন মানে পরিবেশ বা নতুন বাসা বা অন্য মানুষের জায়গা দেখে হয়তো সে কমফোর্টেবল ফিল করতেছে না, জিনিসপত্র আছে মানুষের এগুলো। তো উপরের রুমে মহিলা যেতেই চাচ্ছে না, মানে বলতেছে যে তাকে বুঝাইতেছে ইশারা ইঙ্গিতে তমা, যে ওই যে উপরের রুমে আমার আব্বা থেকে গেছে, ওইটাকে ক্লিন করতে হবে, তো ওইটা গোছাইতে হবে। মহিলা মানে উপরে যেতেই চায় না, মানে কেমন জানি করতেছে। তো সে বলছে চলেন, মানে এইভাবে বলছে চলেন, আমি যাচ্ছি আপনার সাথে। তো ওরা তিনজনই গেছে, মহিলা পরে উঠছে, মানে খুব অনিচ্ছা সত্ত্বে উঠছে, উঠে তার মানে তাদেরকে বলতেছে ওখানে থাকতে মহিলা ঈশা। তো খুব অবাক হইলো যে কি ব্যাপার, মহিলা এরকম কেন করতেছে। তো ওরা তিনজন ওখানে থাকলো, বারান্দা খুলে যে বসলো, তাকায় দেখতেছে সুন্দর লাগতেছে, মেঘলা হয়ে আছে, বৃষ্টি হচ্ছে না এখন, মেঘলা। তো মহিলা ঘরটার গোছাচ্ছে, টোছায় সে তখন তমা বাথরুমটা দেখাইলো যে বাথরুমটা পরিষ্কার করে দেন। মানে মহিলা নিতান্ত অনিচ্ছা সত্ত্বে বাথরুমে গেল, দরজা খোলা রাখছে এরকম করে, আর বারবার তাদের দিকে তাকায়, মনে হয় যে কি যেন একটা ভয় পাচ্ছে মহিলা, বারবার তাদের দিকে তাকাচ্ছে।
তো যাই হোক, ওরা তিনজন বারান্দায় বসে আড্ডা দিতে মহিলাকে দেখলো এবং তারা নিজের হাসাহাসিও করলো মহিলার অ্যাক্টিভিটিস দেখে। তো মহিলা এটাতে আবার একটু মানে মাইন্ড করতে বোঝা যায়। তো যাই হোক, সবকিছু গোছা টোছায় মহিলা বের হয়ে তারপর বিদায় নিল। ওরা চিন্তা করলো, না, এই মহিলার সাথে ভালো মতো কথাবার্তা বলতে হবে, হয় ওই যে ওই আন্টিকে কখনো ডেকে এনে কথা বলতে হবে, না হলে ওই তাদের ক্লাস থেকে যখন ক্লাস শুরু হবে কোনো ফ্রেন্ডকে নিয়ে আসবে, সে যে কথা বলবে আর কি। মহিলা বিদায় নিল। তা আজকে তো তাদের কিছু করার নাই, বাসায় থাকতে হবে, কোথাও যাবে না তারা। তো চিন্তা করলো যে রান্না বাড়া হবে, রান্না বাড়া করবে নিজেরা, কারণ মহিলার সামনে রান্না বাড়া আর হয় নাই তাদের। মহিলাই গোছায়, এটা ওইটা ওইদিকে রাখছে, এটা ওইটা গোছাইছে, রেফ্রিজারেটরের জিনিসপত্র রাখছে। তো যাই হোক, 3 বান্ধবী মিলে তারা রান্না বাড়া শুরু করলো। তো গল্প করতেছে, গান শুনতেছে, এগুলো করতে করতে তাদের সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যার সময় তাদের এই খাবার দাবার রেডি হয়েছে। তো তখন তো আর খাবে না, ওদের ডিনার করতে করতে 8টা-9টা বাজবে। তো ওগুলা গোছায় রেখে তারা যে যার যার রুমে চলে গেল ফ্রেশ হতে। তো তমা যথারীতি উঠে আসছে তার রুমে উঠে গেট খুলে ঢুকছে। ঢোকার পরে দেখে যে রুমের মধ্যে বেশ বাতাস ঢুকতেছে। মানে ওই যে ওরা 3জন যখন ছিল তখন কিন্তু দরজা খোলা রেখে গেছিল, আর বড় জানালা, তো জানালাটা খোলা রেখে গেছিল, পর্দাটা সরাই দিছে। তো বেশ বাতাস আসতেছে। তো তমা গেল ওখানে, যে দরজা বা জানলা বন্ধ করবে, ওখানে সে বাথরুমে যাবে ফ্রেশ হতে। তো বারান্দার কাছে যখন আসছে তখন তার কাছে বেশ সুন্দর লাগলো বাইরের পরিবেশটা। মানে সূর্য নেমে গেছে, সূর্য দেখা যাচ্ছে না, মেঘের আড়ালে চলে গেছে সূর্য, হালকা লালচে একটা আভা উঠে আসতেছে মেঘের এই পাশ থেকে। আর এর মাঝে বেশ বাতাস শোঁ শোঁ করে যাচ্ছে। আর বাসার সামনে যে মরা গাছটা আছে, সেটা মনে হচ্ছে যে বাতাসে ওইটার যে চিকন চিকন ডালপালা আছে সেগুলো নড়তেছে, প্যাট 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 করবে, তেমন যেন একটা অদ্ভুত ভাবে নড়তেছে। তো কিছুক্ষণ সে তাকায় থাকলো ওদিকে। তমা, তার কাছে অদ্ভুত লাগলো এটা। কালচে গাছ, মানে অনেক বাকল টাকল একদম কালচে হয়ে গেছে, ফাটা, মানে গাছের উপরে যে স্কিন ফাটা। তার কাছে হঠাৎ করে কেন জানি মনে হলো যে গাছটা মোছড়ায় গেল, মানে নিজে নিজে মনে হচ্ছে গাছেরই একটা অংশ পেঁচায় গাছের উপর দিকে এরকম করে উঠলো। তো তার কাছে কেমন জানি ভয় লেগে গেল, গাটা শিরশির করে উঠছে, যেটা কি, হঠাৎ করে গাছটাকে এরকম নড়তে দেখলাম কেন। তখন মনে হলো যে গাছটার মধ্যেই আর একটা অবয়ব, মানে অবয়বটা অনেকটা এই গাছের মতোই স্কিন, মানে গাছের মধ্যে এক্সট্রা একটা লেয়ার, সেটাই মনে হলো যে বেয়ে গাছের উপর দিকে উঠছে, এরকম মনে হলো। তো আমার বেশ ভয় লাগলো, মনে হলো যে এটা কি জিনিস দেখলাম, মানে খুব অদ্ভুত লাগলো তার কাছে। মনে হলো গাছের অংশটাই একটা আলাদা একটা অংশ গাছের উপরে। তো সে তাড়াতাড়ি ভয়ে ভিতরে ঢুকে, তখন অলরেডি কিন্তু আরো মানে এরকম মানে সূর্য আরো নেমে যাচ্ছে, তাড়াতাড়ি ভিতরে ঢুকে দরজাটা লাগাই দিল, জানলাটা লাগাই দিল, দরজার বোল্ট যে ওখানে ছিল, নব চেপে দিল, দিয়ে বাতি জ্বাললো, ঘরের বাতি জ্বেলে সে ফ্রেশ হতে চলে গেল। তো সে ফ্রেশ হয়ে সে আসছে, তার মুখ মুছতেছে, একটু দেখতেছে লাইট জ্বেলে তার বেসিনের ওখানে। সুন্দরী বাথরুমটা, টাইলস করা, মানে এগুলো মডার্ন জিনিস লাগানো হয়েছে। তো তাদের এই বাথরুমের যে কমোডটা, এটা ছিল একটু ডান দিকে চাপানো ভেতরের দিকে। ওই কমোডের পেছনে আবার একটা ভেন্টিলেটরের মতো আছে। তো ওই জায়গাটা বেশ অন্ধকার, কমোডের জায়গাটা। তো যখন তমা এখানে বসে মুখে সে আয়নায় দেখতেছে, তার আইব্রো এটা ঠিক করতেছে, এই সময় তার কাছে মনে হলো যে ওই যে অন্ধকারের মধ্যে ওই কমোডের জায়গাটার মধ্যে তার কাছে মনে হলো যে মানে মেবি সামওয়ান স্ট্যান্ডিং দেয়ার, এরকম তার কাছে ফিল হলো। মানে তার ইনটিউশন বলতেছে। ফট করে সে ওদিকে তাকাইছে, কেন জানি তাকাই থাকে কেউ নাই, কিন্তু তার কাছে একটু আগে মনে হয়েছে যে ওই অন্ধকারের মধ্যে কেউ আছে। ওই জায়গাটা কিন্তু একটা অন্ধকার, বাতিটা অত ভালো মতন যাচ্ছে না ওইটা দিয়ে ওইদিকে, মানে ওইটা একটু এরকম সোজা দিয়ে বাথরুমের শেপটার মধ্যে এই সাইডে একটু চিকন, ওই জায়গায় কমরটা ঢুকে গেছে। তো যাই হোক, তার কাছে কেমন যেন একটু গা শিরশির করলো। তমা তাড়াতাড়ি বাথরুম থেকে বের হয়ে সে বাথরুমের লাইটটা অফ করে দিল, দরজা লাগাই দিল। লাগায় ঘরের মধ্যে এসে তার কাছে কেমন যেন একটু অস্বস্তি লাগতেছে। তো যাই হোক, সে মনে মনে ধোয়া পড়লো, পড়ে সে ওই নেমে আসলো, এসে দেখলো যে বান্ধবীরা তখনও বের হয় নাই। তো সে লিভিং রুমে বসে আছে, বসে চিন্তা করতেছে যে ওরা কখন বেরোবে। তো সে চিন্তা করতেছিল যে কারো রুমে নক করবে, তো তার আগেই নাফিজা বের হয়ে আসলো। তো একটু পরে যারা চলে আসছে, তো তারপর 3জন মিলে যে তাদের কিচেন থেকে খাবার দাবার এনে তাদের যে ডাইনিং স্পেসে রাখলো, রেখে সব রেডি করে 3জনে খেতে বসলো। তো খাচ্ছে, গল্প করতেছে, খাবার মজা হয়েছে কিনা ইত্যাদি ইত্যাদি। দেশের বাইরে সে প্রথম আবার মাছ কিনে রান্না করছে, কেমন ঘটনা, মানে 3জনে এইসব গল্প গুজব করতেছে। তো 3জনে বলতেছে যে মানে আজকে যা রান্না করছে সব কিন্তু খেয়ে ফেলতে হবে, এগুলো ফ্রিজে রেখে আর খাওয়া যাবে না। মানে 3জনে এরকম বলতেছে আর কি নিজেদের ভিতরে। বলতে বলতে তারা মানে বলছে আচ্ছা ঠিক আছে, তো ভালো মতো খেয়ে নে, যা যা আসছে, যে কয় পিস আছে সব শেষ কর। তো 3জনে মিলে খাইছে। খাওয়ার পর কাটা টাটা গুলো এরকম জমায় রাখছে একটা ইসে।
তো খাওয়া শেষ, সবাই সব গোছাইছে। গোছানোর পর নাফিজা সবগুলা এই কাঁটাগুলাকে একটা বাটিতে নিয়ে সে একটা ছোট্ট এরকম প্লাস্টিকেরই ছিল আর কি ঝুড়ি, ওটার মধ্যে ফেলে সে নিয়ে গেছে আর কি ওই বারান্দায় রাখবে। ঘরের মধ্যে রাখলে কেমন একটা স্মেল হবে এরকম। তো নাফিজাই গেছে ওখান দিয়ে বারান্দার দরজাটা খুলে, নিচতলার যে কিচেনের পাশে ওইটা খুলে সে ঝুড়িটা রাখছে। ঝুড়িটা রাখার সাথে সাথে তার সে কেঁপে উঠছে, চপ করে কেঁপে উঠছে সে। কারণ সে দেখে যে বারান্দার ওই জালির ওই পাশে একটা কালো রঙের বিড়াল বসা। তার এই বারান্দাতে কিন্তু বাতি নাই, মানে তার কিচেনের থেকে যতটুকু আলো এসে পড়ছে এখানে, সেই আলোতে বিড়ালটাকে দেখা যাচ্ছে। এবং বিড়ালটা নর্মাল যে কালো বিড়াল হয়, মানে চকচকে একটা কালো রঙের বিড়াল, সেরকম না, কেমন জানি কালচে রংটা। আর মনে হচ্ছে যে মানে মাথার কাছে লোমগুলো জানি কেমন। এবং ওইটা ও যখন কাঁটাগুলো সহ ইটা রাখছে, কেমন জানি একটা খ্যাক করে শব্দ করছে মুখ দিয়ে, খ্যাক করে শব্দ করে মুখটা হা করে কেমন জানি খ খ করতেছে তার দিকে, বিড়ালের মতো ডাকতেছে না নর্মালি। তো নাফিসা একটু ভয় পাইছে, ভয় পেয়ে সে ওইটা ওখানে রেখে তাড়াতাড়ি ভিতরে এসে দরজাটা আটকাই দিছে। তো দরজাটা যখন আটকাইছে তখন এটা ডাক শুনতেছে, বেশ ভারী গলায় মেয়া মেয়া করতেছে ওইটা। কারণ ওখানে নেট কিন্তু লাগানো, মানে বিড়ালটা চাইলেও ভিতরে আসতে পারবে না, মানে নেট দেয়া। তো জিনিসটা কেমন দিন লাগছে তার কাছে, সে লাগাই দিয়ে ভিতরে আসছে। তো এর মধ্যে তাকে জিজ্ঞেস করতেছে এই পাশ থেকে, তমা সে কি হয়েছে? বলে যে না দোস্ত, আমি এখানে গেছিলাম এরকম এরকম, এই একটা বিড়াল দেখছি, ভয় লাগছে অন্যরকম, এমনি বারান্দাটা জানি কেমন রে, আমি প্রথম দিন থেকে আমার কাছে ভয় লাগছে। তো শোনার পর তমা বললো যে হ্যাঁ, আমারও যে খুব যে ভালো লাগছে জায়গাটা তা না, বাট আমি ওরকম ফিল পাই নাই। তবে বাসাটার মধ্যে কি জানি কেমন জানি, আমি আজকে কি হয়েছে জানিস? তো বলতেছে যেরকম সন্ধ্যার সময় এরকম এরকম গাছটার মধ্যে এরকম কেমন জানি লাগছে আমার কাছে। তো বলে যে বারান্দায় যাইতে না করছে মহিলা, বারান্দায় আমরা না যাই, হ্যাঁ চলে আসি। তো তারা যত দ্রুত সম্ভব তাদের যে থালাবাটি যেগুলো এঁটো ছিল সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে, তাদের যে কিচেনের বাকি যতটুকু পরিষ্কার করা করে চলে আসলো, বাতি নিভাই দিল, ডাইনিং স্পেসের টেবিল এগুলো পরিষ্কার করে এগুলো মুছে তবে ডাইনিং স্পেসের লাইটও নিভাই দিল। তো এই যে কিচেন আর ডাইনিং স্পেসের বাতি নিভাই দেওয়ার পর তাদের যে এই অংশটা, তাদের যে লিভিং রুম আর এই জায়গাটা কেমন অন্ধকার লাগতেছে। কালকেই ভয় লাগছে, কালকে উপরে তোমার আব্বু ছিল আর আজকে কেউ নাই, তারা 3টা মেয়ে শুধু, তাদের এই জন্য ভয় লাগতেছে। আর বেশ খানিকক্ষণ পর পর ওই বিড়ালটা ডাকতেছে ওই বারান্দার থেকে, বেশ কেমন করে জানি, মানে এটা স্বাভাবিক নর্মাল যে একটা বিড়াল ডাকে সেরকম না। ওরা নিজেরা বলছে হয়তো বিড়ালই ওইটা ডাকতেছে, ওই যে কাটা টাটা দেখছে, ওই খেতে চায়। আমাদের কাছে আর কি এরকম ভয় লাগতেছে, একলা একলা আসি দেখি। তো 3জন লিভিং রুমে বসে কিছুক্ষণ গল্প করার চেষ্টা করলো, দেখলো যে গল্প জমতেছে না, এখানে কেমন দিন লাগতেছে, ঝিঝি পোকা ডাকতেছে, বেশ কোয়াইট জায়গাটা, বেশ কোয়াইট। তো একটু পরে বললো যে রে আমি আজকে ঘুমাইতে পারবো না একা এরকম। তোমা বলতেছে যে তোরা আমার সাথে আয়, উপরে থাক, আমরা 3জন একসাথে থাকি। তো বলছে আচ্ছা ঠিক আছে। ওদেরও মানে সাহস এতটা নাই যে ও মানে এই পাশে লিভিং রুমের এই পাশে এক রুম, ওই পাশে এক রুম, আর উপরে তমা উপরে, 3জন 3 কোণা, এভাবে থাকার সাহস ওদেরও নাই। ওরা বললো আচ্ছা ঠিক আছে। তো ওরা বালিশ টালিশ নিয়ে তমার ওখানে চলে আসছে। তো 3জনে মিলে যখন তারা রুমে আসছে তারা বেশ খুশি, তমার বিছনাটাও বেশ বড়। তো ওইখানে তারা বিছানা রেখে তারপর 3জন গল্প গুজব করতেছে এবং তারা এই 3জনে মিলে চলে গেল বারান্দায়। বারান্দায় যাই দেখতেছে সুন্দর চাঁদ উঠছে আকাশে, মানে চাঁদটা মেঘের আড়ালে, মানে এটা মানে মেঘলা ছিল সারাদিন, তো মেঘের আড়াল থেকে চাঁদটা বেরিয়েছে, হালকা একটা চাঁদের আলো এদিকে, মানে একদম মনে হচ্ছে ধুয়ে দিচ্ছে এই পাশটা। এবং ওই গাছটাকে দেখা যাচ্ছে, গাছটাকেই কেমন জানি ভৌতিক লাগতেছে, আর এই স্ট্রং ঝিঝি পোকার সাউন্ড। তো তখন তমা বলতেছে ওই 2জনরে যে আমি আজকে সন্ধ্যার সময় এই গাছটার এখানে এরকম দেখছি। তো ওই বাকি 2জন মানে নাফিসা তো আগেই শুনছে, যারা বলতেছে তাই নাকি, বলে যে হ্যাঁ। ও তাকায় বেশ ভয় পেতেছে, কয়ে থাক বারান্দায় আমরা না থাকি, চল আমরা চলে যাই ভিতরে। তো যখন এগুলো বলতেছে তখন হচ্ছে বিড়ালটা ডাকতেছে, 3জনে মানে একদম কাছাকাছি, তাদের খুব কাছ থেকে বিড়াল ডাকছে। তো হঠাৎ করে তাকায় দেখে যে তাদের যে এই বারান্দার ওখানে ছাদের এই পাশটা একটু নিচু জায়গা, ছাদের এই পাশটা যে মানে হয়ে গেছে, ঢালু হয়ে গেছে, ওইটার উপর বিড়ালটা বসা এবং তাদের দিকে তাকায় ডাকতেছে, চোখ দুটা জল জল করতেছে এবং মানে কেমন করে জানি ভয়ে 3জন তাড়াতাড়ি, মনে হচ্ছে বিড়ালটা লাফ দিবে এরকম, 3জন তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকে ডাকায় দিছে দরজাটা বারান্দার, এবং ডাকায় বলতেছে জানি বিড়ালটা তো মনে হয় কেমন স্বাভাবিক লাগতেছে না, অন্যরকম। তো তখন যারা বলতেছে যে না এত ভয় পাইস না, হতে পারে আমরা 3জন আসি এবং পরিবেশটাই তো এরকম, কেমন দেখিস না পাহাড়ি পরিবেশ, এই জায়গায় তো এরকম লাগতেই পারে, একলা একটা বাড়ি, তো বাংলোর মতো একটা বাড়ি, আচ্ছা আমরা এখানে গল্প গুজব করি। তো ঘরের মধ্যে টেবিল ল্যাম্প জ্বলতেছে, এটা আলোতে তারা গল্প গুজব করতে করতে এক সময় ঘুমায় গেছে 3জনই, মানে ঘুম আসছে, টায়ার্ড হয়েছে, টেবিল ল্যাম্প নিভাইতে ঘুমায় গেছে। তো
তমা নাকি কয়েক সেকেন্ডের জন্য ঘুমায় যায়, আবার ঘুম ভেঙে গেছে তার। তো ঘুম ভেঙে সে তাকায় দেখতেছে যে ঘরের মধ্যে বাতি নিবানো এবং দুইজন বেশ আয়েশা নাক ডাকতেছে, তার বান্ধবী দুজন নাক ডাকতেছে। আর তার যে বারান্দার পর্দার ওই পাশ থেকে চাঁদের আলো এসে একটু পড়ছে, আলো আধারি তৈরি হয়েছে ওই জায়গাটায়, যেখানে তার মানে বারান্দার জানালা, ওই জায়গাটা আলো আধারি তৈরি হয়েছে। কিছুক্ষণ সে তাকায় থাকতে থাকতে তার চোখে আলো আধারি শুয়ে আসলো। তো সে ঘরের পুরো পরিবেশটা বুঝতে পারতেছে যে ঘরটার মধ্যে কোথায় কি আছে, এরকম লাগতেছে তার কাছে। এই সময় হঠাৎ করে ক্রিং ক্রিং করে ফোন বাজা শুরু হইলো তার রুমে। তো ও কেঁপে উঠছে, ফোনের শব্দ এত লাউড ছিল যে সে কেঁপে উঠছে। তো ওঠার পর দেখলো যে ওর পাশ থেকে মানে তোমার পাশে নাফিজা শুয়েছিল। নাফিজা মানে ঘুম ঘুম কণ্ঠ বললে, ফোন বাজে নাকি, কি রে এই রুমে ফোন আছে? তোমার বললো তাই তো দেখতেছি, আমি তো আগে ঠিক মতো খেয়াল করি নাই। বলে যে হ্যাঁ দেখ না, ফোনটা ধর, কে করছে। তো তমা উঠলো, নাফিজা কিন্তু এক পাশে ছিল বিছানার, সে ওকে ক্রস করে উঠলো। নাফিজা দেখা গেলো যে কথা বলে আবার সে শুয়ে পড়ছে। তো অন্ধকারের মধ্যেই মানে আলো আধারিতে মোটামুটি একটু ঠাউর করতে পারছে তমা। ওই অবস্থায় হেঁটে হেঁটে গেল ফোনের কাছে যে সে ফোন পিক করলো। তো ফোন পিক করার পর কোনো কথা নাই, ওই পাশে মনে হচ্ছে কেমন টক 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 শব্দ করতেছে। তো সে বললো কে, হ্যালো হ্যালো এরকম বললো, হু ইজ দিস, তাই বলে তারপর কোনো শব্দ নেই, ফোনটা রেখে দিছে। রেখে দিয়ে বিছানার কাছে আসতেছে, আবার রিং। তো তমা হেঁটে গেছে, আবার ফোন উঠাইছে, একইভাবে কোনো শব্দ নাই, এরকম টক 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 কেমন একটা শব্দ হচ্ছে। তখন সে মনে করলো কেমন দুষ্টুমি করতেছে। ফোনটাকে সে আবার রেখে দিয়ে আবার এসে বিছানার মধ্যে বসছে, শুয়ে পড়বে। এই সময় আবার রিং হয়েছে। তৃতীয়বার রিং হওয়ার পর তমা এবার হেঁটে গেছে, ফোনটা কাছে চিন্তা করছে যে এইবারও যদি এরকম করে সে ফোনটা রেখে দিবে, মানে উঠায় রাখবে রিসিভার, মনে হচ্ছে এটা কোনো প্র্যাঙ্ক কল হবে আর কি। তো ফোন রিসিভারটা সে উঠায় কানে ঠেকাইছে। বিকৃত ভয়ঙ্কর ভাবে কোনো মানে মহিলা যদি কথা বলে, কেমন জানি গলা টলা মানে পেঁচায় কেমন ভাবে, মহিলার কণ্ঠ, মানে কি বলতেছে কিচ্ছু বোঝা যায় না। তো আমার কণ্ঠটা শুনেই মানে তমার সারা শরীরে রোম দাঁড়ায় গেছে কেমন জানি, এবং তারপর ঘর 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 করতেছে কণ্ঠটা। তো তমা তাড়াতাড়ি কি করলো, ফোনটাকে উঠায় রেখেই চুপচাপ এসে বিছানায় শুয়ে পড়ছে। সে বুঝলো যে কেউ একজন প্র্যাঙ্ক কল করতেছে, সমস্যা করতেছে, মানে রাতের বেলা তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করতেছে। হতে পারে ওই মানে কত মানুষই হতে পারে যে এই মহিলা যে ভাড়া দিচ্ছে তার পরিচিত কেউ হতে পারে, বা সামথিং লাইক দ্যাট, বা কোনোভাবে হয়তো এখানে প্র্যাঙ্ক কল আসছে, মেয়ে মানুষের কণ্ঠ শুনছে, এরকম করতেছে। এগুলা ভেবে তোমার এটা নিয়ে মাথা ঘামাইলো না, রিসিভার তো উঠায় রেখে আসছে, এসে শুয়ে পড়ছে। তো ভয় পেতেছিল অনেক, ওই যে তার বারবার ওই কণ্ঠটা মনে আসতেছে। তো ভয় পেতে পেতে সে একসময় ঘুমায় গেছে ভয়। তো যাই হোক, সকাল হয়েছে। সকাল হওয়ার পরে সে যখন উঠছে, ওঠার পর একটু পর মনে পড়লো ফোনের কথা, দুই বান্ধবী তখনও ঘুমাইতেছে। তো তমা উঠে যায়, দেখলো যে রিসিভার উঠানো, তো কানে ঠেকালো, রিসিভার ডেড, মানে কোনো শব্দ নাই। ঠাস করে ফোনটা রেখে দিল, ফোনটা রেখে দিয়ে তার মতো তার সে ফ্রেশ হলো, ইত্যাদি ইত্যাদি। দুই বান্ধবী একটু পর উঠছে, ফ্রেশ হয়েছে। তো পরদিন নাফিসা বলতেছে, আরে তোর বিছনা ছোট রে, আমার শুইতে সমস্যা, আমি মনে হয় এক পাশে কাত হয়ে গেছি, ম্যাট্রেসটা কেমন এই সেই। তো বলে তাহলে তুই আসিস না, তোর রুমে থাক। বলে আমার রুমে তো ভয় লাগে এই সেই। তো তখন যারা বলতেছে যে আমাদের ইভেন্চুয়ালি অভ্যাস তো করতেই হবে যার যার রুমে থাকার, ঠিক না? আমাদের তো আলাদা আলাদা রুম আছে এবং সবারই প্রাইভেসির ব্যাপার থাকবে। তো সুতরাং এইটা কোনো ব্যাপার না, আজকের থেকে আমরা থাকি, এটা বেস্ট হয়, তাহলে আমাদের নিজেদের প্র্যাকটিসটাও হয়। হ্যাঁ, কোনো সময় আমরা অকেশনলি থাকলাম একসাথে, গল্প গুজব করলাম সপ্তাহে 2-1 দিন, আর আজকের থেকে অভ্যাস করি। তো তখন তমা মেনে নিল, নাফিসা বললো ওকে ঠিক আছে। তো এটা বলছে তারা, তাদের মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিংটা হইলো ওই দিনের মতো। তো যাই হোক, সারাদিন তাদের চলে গেল, ওই দিনও তো ক্লাস নাই, বাসার মধ্যে তারা ওই দিন একটু লেজি ভাবেই কাটাইতেছে। বলতেছে যে এখানে টিভির ব্যবস্থা করতে হবে, টিভি না দেখলে তো সমস্যা, কেমন লাগে ঘরের মধ্যে আটকা। তো এগুলো করতে করতে ওই দিন বিকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে আবার। তো এরকম তাদের বিকাল এই গল্প গুজব টুকিটাকি তারা ওই লুডু টুডু খেলে পার করছে। তো রাতে ঘুমাতে যাওয়ার সময় আজকে যে যার যার রুমে একলা একলা চলে গেল। তো রাতের বেলা চলে গেছে রুমে, যাওয়ার পরে তমার কাছে একটু অস্বস্তি লাগতেছে, কারণ সে যে উপর উঠছে একলা, তার কাছে বারবার মনে হইতেছে সেদিনকে গাছের মধ্যে কি দেখছে। আর তখন তার মনে পড়ছে কালকে রাতের ফোনের কথা, এই ফোন কলের যে ওই সাউন্ডটা, এটা তার মনে পড়ছে। এটা শুনে তার অনেক ভয় লাগতেছে মনে মনে। সে কিন্তু এটা নিয়ে আর আলাপ করে নেই কারোর সাথে, কেউ তাকে জিজ্ঞেসও করে নেই আজকে, মনে করে যে রাত্রে কি ফোন আসছিল ইত্যাদি। তো যাই হোক, তো তমা কি করলো, একটা বই নিল, বই নিয়ে কিছুক্ষণ পড়ছে শুয়ে শুয়ে। বই নিয়ে পড়ে সে ঘুমানোর চেষ্টা করছে। তার বই সামনে তার টেবিল ল্যাম্পটা আরো ডিম করে, যেটা ডিমার আছে টেবিল ল্যাম্পে, ডিম করে দিয়ে সে বসে বসে বইটা পড়ে চিন্তা করলো ঘুমায় যাই। একসময় চোখটা একটু লেগে আসছে, বইটা রেখে সে শুয়ে পড়ছে, আর লাইটটা নিভাই দিছে টেবিল ল্যাম্পটা।
অনেকক্ষণ ঘুমে আছে, তার কোনো খেয়াল নাই। হঠাৎ করে তার ঘুম ভাঙছে, ক্রিং ক্রিং করে শব্দ, লাফ দিয়ে উঠলো ঘুম থেকে, যে এই ফোন বাজতেছে, ওই যে ফোনটা। তো তমা মানে একটু অন্যরকম ফিল করতেছিল, কারণ রুমে তো আজকে কেউ নেই, আজকে সে একা। সে আস্তে করে উঠলো, চোখে কিছুক্ষণ ধাঁধা লেগে গেছে, ওই আলো আধারিটা বুঝতে একটু ধাঁধা লেগে গেছে। তো বিছানা থেকে উঠে সে গেল, গিয়ে দেখে ফোন বাজতে গেছে। তো ফোনটা কানে তুলে নিল। ফোনটা তুলে নেওয়ার পরে ওই পাশ থেকে কণ্ঠ বলতেছে যে তুই আমার রুমে কেন, ইংলিশে বলতেছে যে আমার রুমে তুই কেন, বেরো এখান থেকে, এই রুমে কেন আসছিস। তো শুনে তোমার সারা শরীরে রোম দাঁড়ায় গেছে, কেমন জানি একটা ফিসফিসানি নারীর কণ্ঠ। চিন্তা করলো এটা কে। তো তখন সে জিজ্ঞেস করছে হুজ দিস, কোনো শব্দ নাই। ওই পাশ থেকে আবার ক্যাট 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 শব্দ আসতেছে। তারপর সে ওই যে বিকৃত কালকের মতো শব্দ শুনতে পেল। প্রচন্ড ভয় পাইছে তমা তাড়াতাড়ি ফোনটা ক্রেডেলেই রেখে দিছে। আবার এটা পুরনো ফোন, কিন্তু বেশ পুরনো একটা ফোন সেট। সে ক্রেডেলে রেখে দিয়ে সে দৌড় দিয়ে চিন্তা করছে সে নিচে যাবে ওই জারা বা নাফিজা রুমে। তো সে যখন দরজার কাছে আসছে, তার কাছে মনে হলো দরজার ওই পাশে কেউ আছে। তার বেশ ভয় লাগলো, অনেক ভয় লাগছে যে দরজার ওই পাশে কে, কারণ তার এই করিডোরে বাতি কিন্তু সে নিভাই দিয়ে আসছে রাতের বেলা, মানে যখন উঠে আসছে তখন। তো সে আস্তে করে তারপর দরজার নবটা ঘুরাইছে, দরজাটা টানছে, টেনে একটু ফাঁক করছে। সে তাকায় দেখতেছে তার করিডোরের মধ্যে মনে হচ্ছে যে যারা চুল টুল এরকম ছাড়া হামাগুড়ি দিয়ে তার এদিকে আসতেছে। যারা সে কেন মনে করছে তার ওই যে আদলটা দেখে যারাকে যে যতটুকু সে বুঝে ওরকমই আর কি, যারাকে তো চেনে বান্ধবী, ও যারার মতোই মনে হইতেছে আকৃতিটা, মানে তার যে অবয়বটা যারার মতোই, চুলগুলো ছাড়া হামাগুড়ি দিয়ে তার সেই দিয়ে তার দিকে আসতেছে, তার দরজার দিকে। তো সে বলতেছে এই কি রে, তুই এভাবে আসতেছিস কেন, হামাগুড়ি দিয়ে কেন আসতেছিস সেখান থেকে। তখন দেখলো যে মুখটা তুললো, এরকম মাথাটা উপর দিকে তুলে বলে হ্যাঁ আসতেছি, মানে একদম বাংলায় বলছে। কিন্তু সে দেখতেছে যারার ওই আলো আধারিতে, আলো কিন্তু নাই, মানে হালকা আলো আধারি, এর মধ্যে সে দেখতেছে যারার মুখ সে দেখতে পাচ্ছে না, মুখ বলে কিছু নাই, চেহারাটা পুরো অন্ধকার ওই জায়গায়। তো তমা ভয়ে একটা চিৎকার করছে, জোরে চিৎকার করছে এখান থেকে, একদম মানে চোখ বন্ধ করে হাত মুট করে চিৎকার করে উঠছে। মানে তার আসলে আর কোনো ডিফেন্স মেকানিজম ছিল না, প্রচন্ড ভয় পেয়েছে সে। যে চিৎকারের চোটে সে দেখলো, মানে সে শব্দ পেলো একটু পরে যে ঠাস ঠাস করে দরজা খুলছে ওই রুমগুলোর থেকে। দেখলো যে বান্ধবীরা বেরো আসছে, দৌড় দিয়ে সিঁড়িতে দরদর করে আসলো, এবং ওরা আসতে আসতেই তমা ঠাস করে পড়ে গেছে ওইখানে ইসের মধ্যে, করিডোরের মধ্যে। তো ওর যখন হুঁশ ফিরছে তখন তমা দেখছে যে তার মুখের মধ্যে আলো পানি ছিটাচ্ছে দুই বান্ধবী, ওর সে তার বিছানায় শোয়া। তো বলতেছে কি হয়েছে, তো বলতেছে যে আমি এরকম একটা ফোন আসছে, এরকম এই ব্যাপার। তো বলে হ্যাঁ কালকেও তো ফোন বাজছে, নাফিজা বলছে কালকেও ফোন বাজছে, হ্যাঁ তারপর কি হয়েছিল, তখন বলে যে এরকম কণ্ঠ, আর আজকে আমি এরকম দেখছি। তো খুবই ভয় পায়, ওরা তিনজনই খুব ভয় পায়। ভয় পাওয়ার পরে তিনজন বলে যে আচ্ছা আচ্ছা বাকি রাতটা আর অন্য কোথাও শুভ না, এখানে শুই। তো ওই দরজা বন্ধ করে, তখন অনেক রাত, গভীর রাত হয়ে গেছে, তখন হয়তো 2টা এরকম বাজে। তো ওই ওর রুমেই, এই তোমার রুমে ওরা তিনজন শোয়। ওই দিন রাতে নাকি তোমার রুমের বাথরুমের ভেতর থেকে মনে হচ্ছে কে দরজা নক করে বাথরুমের দরজা ভেঙে ফেলতেছে, এবং ভারী একটা নারী কণ্ঠ, হ্যাঁ ভারী কণ্ঠ, এবং ওই দেশি ভাষায় বলতেছে দরজা খোল, আমার রুমে তোরা কেন, ভারী কণ্ঠে, মানে ওই দেশি ভাষায় বলতেছে। ওই ভাষা ওরা বুঝে। ভয়ে তিনজনের সারা শরীরে লোম দাঁড়ায় গেছে, তারা একজনকে জড়ায় ধরে শুয়ে আছে, এবং ভয়ে নাফিজা দোয়া পড়া শুরু করলো, জোরে দোয়া পড়তেছে। তখন মনে হইতেছে যে বাথরুমের ওই কোনার দিকে, মানে বাথরুমের পেছন দিক থেকে কেউ হাসতেছে এরকম। তো নাফিজা চোখ বন্ধ করে মন থেকে দোয়া পড়া শুরু করলো, এবং মনে মনে সে তখন মানে নিয়ত করতেছিল যে সে এরপর থেকে মানে একদম নিয়মিত সে তার সব মানে যা করা দরকার ধর্মীয় কাজ সেগুলো সে করবে, এগুলো সে বাদ দিবে না কিছুই, প্র্যাকটিসিং একজন মুসলমান হবে। সে মনে মনে ভাবতেছে, সে ভয় পাইছে, অনেক রকম ভয় পাইছে। নাফিজা অবশ্য জানতো তাদের পরিবারে নাকি এরকম জিনে পজেস করা মানুষজন ছিল কয়েকজন, এগুলো এইসব ব্যাপার জানতো। সে দোয়া পড়তেছিল জোরে চার করে দোয়া পড়তেছিল, তিনজনকে মানে একদম ধরে রেখে দোয়া পড়তেছিল এরকম। তো এইরকম কতক্ষণ তারা টাইম পার করছে জানে না। তো এক সময় দেখা গেছে যে কোনো শব্দ নাই, চুপচাপ নীরব হয়ে গেছে চারিপাশ। তো ভয়ে চুপচাপ শুয়েছিল। তো তারা বুঝতে পারছে একটু পরে আলো ফুটছে, মানে ফজর হয়ে গেছে ওরকম সময়। তো যাই হোক অনেকক্ষণ ওয়েট করছে। তো ওঠার পরেই সকাল হলো, ওই বাথরুমে আর কেউ যায় নাই উপর তলায়, তিনজনই ওই যে তোমাকে নিয়ে নেমে আসছে, এসে নিচের বাথরুমে যে অজু করে তিনজন নামাজ পড়ছে ফার্স্টে।
নামাজ পড়ার পরে বললো যে এই বাসার মধ্যে সমস্যা আছে। নিজেরাই রিয়েলাইজ করলো যে বাসার মধ্যে সমস্যা আছে। মানে কি করবে তারা বুঝতে পারতেছে না, একদম লিভিং রুমে বসে আছে। তো একটু পরে কাজের বুয়া আসছে, ওই যে কাজ করতে কাজের বুয়া আসার পর কাজের বুয়াকে তারা তিনজনে জিজ্ঞেস করতেছে ইশারা ইঙ্গিতে যে এই বাসা কি ভয়ের নাকি এরকম, মানে বিভিন্ন ভাবে করে দেখাচ্ছে। কাজের মহিলা বুঝে না। তো তারা তিনজন তখন দরজা খুললো, দরজা খুলে তাকায় আছে বাইরের দিকে, সামনে কাউকে দেখা যায় নাকি। তো দেখলো ওই যে সামনের ওই যে এখানে একটা বিল্ডিং, ওইটার নিচে একটা ছেলে দাঁড়ায় আছে। ও সম্ভবত ওই বিল্ডিং এর কাজ টাজ করে, দারোয়ান বাকি তাকে এরকম হাত দিয়ে ডাকলো। তো ছেলেটা একটু পর আসছে, আসার পরে ছেলেটাকে বলতেছে যে তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো কিনা বা কথা বলতে পারো কিনা। তো ওই লোকটা তখন বললো যে হ্যাঁ, সে মোটামুটি ওই দেশের ভাষাও পারে, ইংরেজিও পারে। ওই বুয়া আবার ওখানকার একদম লোকাল ভাষায় কথা বলে, তো সুতরাং এত ক্লিয়ার না। তো যাই হোক, ছেলেটারে দিয়ে বুয়াটার সাথে কথা বলাইলো, কমিউনিকেট করলো। তারা কমিউনিকেট করার পরে মোটামুটি বেরোলো এবং বুয়াও টুকিটাকি যা বললো তার লোকাল ভাষাও কিছু বুঝে গেছে। তারা বুঝাইলো যে এই বাসাটার মধ্যে আসলেই ভৌতিক ব্যাপার স্যাপার ঘটে, এই কারণেই এই বুয়া ভয় এখানে থাকতে চায় না। তাকে অনেক অনেক রিকোয়েস্ট করে এই বাসার মহিলা এখানে আনছে এবং বলছে তাকে কোনো মতে সন্ধ্যার পরে থাকতে হবে না, আর মানুষ সবসময় তার সাথে থাকবে কাজ করতে। তো জিজ্ঞেস করলো ওই ছেলেটাকে যে এই বাসার কি কোনো ঘটনা আছে নাকি। ছেলেটা বলতে চায় না, চেপে যেতে চায়। তারপরে সে বলল যে আমি জানতাম যে এখানে এরকম থাকতো আর কি, কিছু ব্যাচেলার থাকতো এখানে, তারা এর মধ্যে একজন এখানে হয়েছিল আর কি, তার প্রাণনাশ হয়েছিল আর কি। তো এরপর থেকে এই জায়গাটা ভীতিকর, ভয় পায় মানুষ। আর এমনি ওখানে ওই বাসার পেছনের অংশটা ভালো না, ওই যে ওখানে একটা গাছ আছে ওইদিকে, এখানে কেউ থাকে না বাসার মধ্যে, মানুষই এটা ভাড়াটিয়াই পায় না, এরা খুব কম ভাড়াটিয়া পায়। তো আর আপনারা কিভাবে উঠছেন হুনোজ। তো বলতেছে আমরা তো অন্য দেশ থেকে আসছি। সে বলে হ্যাঁ, এখানে আগেও থাকছে যারা স্টুডেন্টই, এবং কেউই বেশি দিন থাকে নাই। ছেলে মানুষরা থাকছে, ওরা মানে খুব দ্রুতই চলে গেছে, ভয়ে, মানে খুবই ভয়ে চলে গেছে। ছেলে মানুষ এখানে থাকতেই পারে নাই। আর মেয়ে মানুষ আপনারা তো হয়তো দেখলাম কয়েকদিন আছেন। তো বললো যে আসলে আমরাও ভয় পাইছি, এরকম অবস্থা আর কি। তখন সবকিছু বললো ওরা তিনজন। তো ছেলেটা বললো যে আপনারা এই বাসাটার মধ্যে মনে থাকাটা ঠিক হবে না, আপনারা ভালো হয় যে চেঞ্জ করে যান, আর আমি যে বলছি এটা বলেন না আবার। তো যাই হোক, কাদের বুয়াকে তারা ওই দিন টুকিটাকি যা যা হেল্প আছে নেয় কাদের বুয়ার থেকে, এবং ওই দিন রাত্রেও তাদের ওখানে থাকা পড়ে। তারা তিনজনই এক রুমে থাকে এবং তমা তার বাবার সাথে যোগাযোগ করে ওখান থেকে বের হয়ে যে একটা এরকম ফোনের দোকান ছিল, ফোন ভ্যাক্সেল আইএসডি ফোন, ওখান থেকে ফোন করে তার বাবাকে সব খুলে বলে যে এখানে সমস্যা আছে এই ব্যাপারে সেই। তো তার আব্বা প্রথম শুনে মানে বিশ্বাস করতে চায় না, একটু অবাক হয়েছে। তো তার বাবা বললো যে আমার কাছে একটু অন্যরকম লাগছিল, আমি যখন ওখানে ছিলাম ওই বাসাটায় রাতের বেলা আমার কাছে মনে হয়েছিল কেমন জানি, মনে কে জানি হাঁটা চলা করতেছে। তা আমি ভাবছিলাম যে তোমরা কেউ ঢুকছো নাকি কোনো কাজে কিছু নিতে, আমি আর ওটা গায়ে মাখি নাই। যাই হোক, এখন কি করবা তোমরা ঠিক করছো? তো বলে যে আমরা তো এখানে থাকতে পারবো না। বলে তাহলে তোমরা ওখানকার ডর্মে যোগাযোগ করো, অথবা তোমরা দেখো মানে ওই তোমাদের কলেজের ওখানে যে তোমাদের যে আছে হেল্পে যে আছে তার সাথে কথা বলো, কাউন্সিলর যে আছে তার সাথে কথা বলো, সে যদি তোমাদেরকে কোনো বাড়ি ঘর ম্যানেজ করে দিতে পারে। টাকা পয়সা নিয়ে চিন্তা করো না, যা লাগবে আমাকে জানাও শুধু। যাই হোক, তোমা চলে আসে, সে বান্ধবীদের সাথে আলাপ করে। তো ওই দিন রাতেও তাদের ওখানে থাকা পড়ছিল, তারা তিনজন মিলে এক রুমে ছিল এবং দোয়া দরুদ পড়ে একদম ছিল। তো কিছু হয় নাই, কিন্তু তাদের কাছে মনে হয়েছে যে বাসার মধ্যে কেউ চলাফেরা করে রাতের বেলা। মানে বাসাটা যখন রাত হয়ে গেছিল তখন তিনজন এক রুমে ছিল, তাদের কাছে মনে হয়েছে কেউ হাঁটা চলা করতেছে, ড্রয়িং রুম দিয়ে এদিক দিয়ে ওদিক দিয়ে হাঁটা চলা করতেছে। এবং ওই বিড়ালের ডাক অনেক শুনছে, তারা অনেক শুনছে বিড়ালের ডাকতে এখান থেকে। তো ওরা কিন্তু দ্বিতীয় দিন যখন ছিল তখনও খাওয়া দাওয়া করছে বাইরের থেকে, না রান্নাই করে না, ওইখানে খাওয়া দাওয়া বাইরের থেকে করছে। আর ওরা তৃতীয় দিন ওই বাসার থেকে সরে যায়। ওই যে ওই ছেলেটাকে বলছিল, ছেলেটাই তাদেরকে একটা বাসার এখানে সন্ধান দিয়ে দেয় কাছাকাছি। তো ওই বাসাতে ওই যা ওদের তিনজনের কাছে টাকা পয়সা ছিল তার অ্যাডভান্স দিয়ে সরে যায়। ওই মহিলাকে বলে যে, ওই যে কেয়ারটেকার মহিলাকে বলে যে আপনার বাসায় সমস্যা আছে এই ব্যাপার। তো মোটামুটি তমা ওই মহিলা আসার পর খুলে বলে যে আপনার বাসায় এরকম এরকম সমস্যা ছিল। তো মহিলা নাকি বলতেছিল যে উপরে ফোন তো লাইনই নাই, ওখানে ফোন আছে কিন্তু লাইনই নাই, তোমার ফোন বাজলো কেমনে? সে বলছে এবার আপনি বলেন ফোন কেমনে বাজলো, হ্যাঁ মানে এটা তো আমি বলবো না। যাই হোক, তারা ওখান থেকে সরে যায়। তৃতীয় দিনই অন্য জায়গায় অন্য বাসা নিয়ে নেয় এবং ওই যে ওই ছেলেটা বাসা একটা তাদেরকে ব্যবস্থা করে দেয় খুঁজে ওইখানে। তো সেই বাসায় যে তারা অনেক রিকোয়েস্ট করে ওখানে উঠে যায়, বলে যে আমাদের ইমার্জেন্সি উঠতে হবে। তো ওই বাসায় উঠে যায়। তো ওই বাসাতে মোটামুটি তারা ছিল, আর সমস্যা হয় নাই। তো এটাই ছিল তমা আর তার বান্ধবীদের জীবনে ঘটা একটা ভয়ের অভিজ্ঞতা।
তাহলে এই ঘটনাটা 100% সত্য এবং যার প্রমাণ রয়েছে এখনো, এটা প্রমাণ চাইলে তিনি দিতে পারবেন, এই কথা তিনি আমাকে বলেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মুরব্বীর কাছ থেকে তিনি এই ঘটনাটা কালেক্ট করে এবং বলেছেন যদি আমি চাই তাহলে চাইলে আমি ঘটনাটা পড়ে শোনাতে পারি। ঘটনাটা শুরুর আগে তিনি কিছু তথ্য দিতে চেয়েছিলেন। সবাই জানেন যে তিস্তা সেচ প্রকল্প বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত এবং এটা দেশের বৃহত্তম সেচ প্রকল্প। 1979 সালে সেই সেচ প্রকল্পের কাজ শুরু হয় এবং 1989 সালে তিস্তা সেচ প্রকল্পের কাজ শেষ হয়। এই সেচ প্রকল্পটি লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর এবং রংপুর মূলত এই 4 জেলায় খনন করা হয়। 1987 সালের ঘটনা, তখন তিস্তার সেচ কাজের খনন কাজ পুরো দমে চলছিল। তো নীলফামারী জেলার নীরকিশোরগঞ্জ সদর উপজেলার গদা নামক একটি জায়গায় খনন চলছিল। তো গদা এলাকায় ঠিকাদারের দায়িত্বে শামসুল নামে একজন ব্যক্তি ছিলেন এবং এই ঘটনা তার ঘটনা। তো তার মোট 5 কিলোমিটার খননের দায়িত্ব ছিল এবং তার অধীনস্থ 100 জন লেবার ছিল, 2টা ড্রেজার ছিল এবং সবকিছুই ঠিকঠাক মতো চলছিল। একদিন রাতে তিনি ঘুমানোর পরে স্বপ্নে দেখেন একজন সাদা মানুষ তার কাছে এসে বলল কোনো প্রকার খনন কাজ যেন তিনি না করে, যদি খনন কাজ করার চেষ্টা করে তাহলে তার জীবন নিয়ে তিনি আর ফিরতে পারবেন না। এই স্বপ্ন দেখার পর তিনি খুব বেশি গুরুত্ব না দিয়ে স্বাভাবিকভাবেই কাজ শুরু করে দেয়। তো প্রথমে তারা ড্রেজার দিয়ে খনন শুরু করে, তারপর কোদাল দিয়ে মাটিগুলো সাইজ করা হয়। তো যাই হোক, ড্রেজার দিয়ে যখন কাজ শুরু করার কিছুক্ষণ পর ড্রেজার দিয়ে ওই দিন দেখে হঠাৎ করে মাটি আর খনন করা যাচ্ছে না, অনেক চেষ্টা করার পরও সম্ভব হচ্ছে না। অন্য জায়গায় ড্রেজার দিয়ে মাটি কাটা যাচ্ছে কিন্তু এক অংশে যাচ্ছে না এবং তা কোদাল দিয়েও সম্ভব হচ্ছে না। হঠাৎ মনে পড়ল রাতের স্বপ্নের কথা। তিনি সবাইকে বললেন আজ আর কাজ হবে না, আপনারা সকলেই চলে যান, আমি ব্যাপারটা তিস্তা ব্যারেজ প্রকল্পের প্রধানকে জানান। তো তিনি ব্যাপারটা ব্যারেজ প্রকল্পের প্রধানকে জানানোর পর উনি এসে দেখবেন বলে জানালেন। তো তিনি যথারীতি বাসায় গেলেন এবং রাতে ঘুমালেন। হঠাৎ আনুমানিক রাত 2টার দিকে তার ঘুম একটা বিকট শব্দে ভেঙে যায়। তিনি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে এবং তার সামনে সাদা পাঞ্জাবি পরা, টুপি পরিহিত একজন লম্বা অবয়ব দাঁড়িয়ে আছে আর বলছে তাকে বলছে যে ভয় পেও না, আমি যা বলি মনোযোগ দিয়ে শোনো, কোনো চিৎকার করার চেষ্টা করো না। তখন উনি বললেন 500 বছর পুরনো 2টো কবর আছে, তুমি সেই কবরের উপরে আজকে তোমার ড্রেজার দিয়ে মাটি সরানোর চেষ্টা করেছ, কাল যদি এমন চেষ্টা করো তাহলে তোমার খবর আছে। আমি তখন তিনি তখন উপায় জানতে চাইলো যে সেই অবয়বটা বললেন আজ খুব ভোরে সেই স্থানে গিয়ে দেখবা গোল করে একটা মার্কিং করা আছে, সেই জায়গা বাদে বাকি জায়গা তুমি খনন করবে, আর বেশি চালাকির চেষ্টা করলে তুমি ধ্বংস হয়ে যাবে। যথারীতি তিনি সেই স্থানে চলে যায়। যাওয়ার পর দেখে ঠিক যেভাবে বলা ঠিক সেভাবেই মার্কিং করা আছে। তিনি ব্যাপারটি প্রকল্প প্রধানকে জানালেন এবং ওই অংশ বাতে যথারীতি খনন কাজ করার নির্দেশ দিলেন এবং তারা সেভাবেই করলো। 1989 সালের প্রকল্প উদ্বোধন হলো এবং সেই অনেক পানি ছাড়া হলো, কিন্তু সেই 2টা কবরের কিছুই হলো না। পানি কম থাকলে কবর দুটি নিচে নামে, পানি বেশি হলে কবর দুটি উপরে ওঠে। এখনো 2টো কবর নদীর উপরে প্রায় 30 বছর হলো রয়ে গেছে। উপরে সবুজ ঘাস, চারিদিকে প্রবাহমান জল। সেই কবরের সামনে অনেকেই মাজার করার চেষ্টা করেছে কিন্তু সফল হয়নি। আর বিল্ডিং বানানোর চিন্তা করলে তো অদ্ভুত স্বপ্ন দেখতো সবাই। যাই হোক, যদি ঘটনাটা ভুতুরে না, কিন্তু এই ঐতিহাসিক নিদর্শনের সেই কবর দুটো নিয়ে এলাকায় অনেকেই অনেক কথা বলেছেন। তিনি বলেছেন যে যদি সিলেক্টেড হয় আমি ঘটনাটা যেন পড়ি। তো আমি জানি না, আমি কিন্তু ঘটনা দেখে পড়িনি, এটা আমি আগেই মেমোরাইজ করার চেষ্টা করেছি। তো আশা করি ঘটনাটা ছোট হলেও ভালো লেগেছে। ওয়ালাইকুম রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমি যে ঘটনাটি বলবো, ঘটনাটি আজ থেকে প্রায় 10-15 বছর আগের একটি ঘটনা। রাত তখন প্রায় 11:30। পুরো গ্রাম নিস্তব্ধ। দূরে কোথাও একটা কুকুর মাঝে মাঝে ডেকে উঠছিল।
তারপর আবার সবকিছু এমন চুপ হয়ে যাচ্ছিল যেন পুরো গ্রামটা কোনো অদৃশ্য শক্তির ভয়ে নিঃশ্বাস বন্ধ করে বসে আছে। গ্রামের নাম ছিল চরবিল। গ্রামটা খুব বড় ছিল না, চারদিকে ধানক্ষেত, বাঁশঝাড় আর কয়েকটা পুরনো আম গাছ আর মাঝখানে মাটির রাস্তা। গ্রামের পশ্চিম প্রান্তে ছিল একটি পুকুর। সেটি কোনো সাধারণ পুকুর ছিল না, লোকজন সেটাকে বলতো কালো পুকুর। দিনের বেলাতেও পুকুরটার পানি অস্বাভাবিক কালো দেখাতো। আকাশ পরিষ্কার থাকলেও পানিতে আকাশের রং দেখা যেত না, বরং মনে হতো পানির নিচে যেন কালি ঢেকে রাখা হয়েছে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল পুকুরটার পানি কখনোই যেন শুকাতো না। খরার সময় গ্রামের অন্য সব পুকুরের পানি প্রায় শেষ হয়ে গেলেও কালো পুকুরের পানি ঠিক একই রকম থাকতো সারা বছর। আর বর্ষাকালে যখন আশপাশের পুকুরগুলো উপচে পড়তো তখনও কালো পুকুরের পানি যেন 1 ইঞ্চিও বাড়তো না। গ্রামের বৃদ্ধরা সবসময় বলতেন ওই পুকুরের পানি মাটির পানি না। কেউ জিজ্ঞেস করলে তারা আর কিছু বলতো না, শুধু বলতো রাতে ওই পুকুরের কাছে কেউ যাস না। কিন্তু গ্রামের তরুণদের কাছে এসব ছিল কুসংস্কার। তাদের মধ্যেই একজন ছিল রাকিব। বয়স 25, শহরে সে কাজ করে। কয়েকদিনের জন্য ছুটিতে সে গ্রামে এসেছিল। রাকিব ভূত প্রেতে বিশ্বাস করত না, সে বরং এসব গল্প শুনে হাসত। একদিন সন্ধ্যায় চায়ের দোকানে বসে কয়েকজন বৃদ্ধ কালো পুকুরের গল্প করছিল। রাকিব হেসে বলল, চাচা, এত বড় পুকুরে একটা ভূত থাকলে তো এতদিনে সে নিজেই চেয়ারম্যান হয়ে যেত। চায়ের দোকানে সবাই হেসে উঠলেও বৃদ্ধ মকবুল চাচা হাসলেন না। তিনি শুধু ধীরে ধীরে রাকিবের দিকে তাকিয়ে বললেন, তুই শহরে থাকিস, তাই এসব জানিস না। রাকিব বলল, কি জানি না? মকবুল চাচা নিচু গলায় বললেন, কালো পুকুরে রাতে পানি থেকে কেউ ডাকলে কখনো উত্তর দিবি না। রাকিব আবারও হাসল, কেউ ডাকবে কেন? তারপর চাচা বলল, তুই যদি ওই ডাকে উত্তর দিস তাহলে অমঙ্গল হয়ে যাবে। এরপর পর রাকিব আবারও হাসল। রাকিব বলল, উত্তর দিব কেন? কে ডাকবে? রাকিব বলল, তারপর? বৃদ্ধ লোকটি চারদিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, তাহলে সে জানবে তুই তাকে শুনতে পারছিস। হঠাৎ চায়ের দোকানে হাসাহাসি যেন হঠাৎ বন্ধ হয়ে গেল। রাকিব মজা করে বলল, আর যদি উত্তর দিয়ে দিই? মকবুল চাচা সঙ্গে সঙ্গে বললেন, তাহলে কাকক কালো পুকুর তোর নাম সারা জীবন মনে রাখবে। সেদিন রাতেই ঘটনা ঘটা শুরু হয়। রাকিবের কোনো মতে ঘুম আসছিল না রাতের বেলা। বিদ্যুৎও চলে গিয়েছিল। ঘরের ভিতর গরম আর মশার খুবই উপদ্রব। রাত প্রায় 12টার দিকে রাকিব উঠে বাহিরে বের হলো। বাড়ির উঠানে দাঁড়িয়ে সে আকাশের দিকে তাকিয়ে ছিল। আকাশে কোনো চাঁদ ছিল না, শুধু অসংখ্য তার। হঠাৎ তার মনে হলো দূরে কোথাও পানি পড়ার শব্দ হচ্ছে। সে কান খাড়া করল। শব্দটা পশ্চিম দিক থেকে আসছে, ঠিক কালো পুকুরের দিক থেকে। রাকিব নিজের মনেই বলল, এই রাতে কে আবার পুকুরে? সে রুম থেকে টর্চটা নিয়ে আসলো। তারপর ধীরে ধীরে বাড়ি থেকে বের হয়ে গেল। পুকুরটা তাদের বাড়ি থেকে প্রায় 5 মিনিটের পর। রাস্তা ধরে হাঁটতে হাঁটতে রাকিব বুঝতে পারল চারপাশ যেন অস্বাভাবিক নীরব হয়ে আছে। ঝিঝি পোকার শব্দও নেই, ব্যাঙের কোনো ডাকও নেই, এমনকি চারপাশে কোনো বাতাসও নেই। বাঁশঝাড়ের পাতাগুলো পর্যন্ত স্থির হয়ে আছে। রাকিব টর্চ জ্বালিয়ে সামনে তাকালো। হঠাৎ টর্চের আলোয় একটি সাদা জিনিস রাস্তার পাশে দেখতে পেল রাকিব। সে তৎক্ষণাৎ থেমে গেল। কিছুক্ষণ তাকিয়ে সে বুঝল একটি পুরনো সাদা কাপড় মাটিতে পড়ে আছে। রাকিব কাপড়টা তুলে দেখল ভেজা, অথচ সেদিন সারাদিন কোনো বৃষ্টি হয়নি। সে কাপড়টা ফেলে দিয়ে আবারও এগিয়ে গেল। আর কয়েক মিনিট পরে সে
কালো পুকুরের সামনে গিয়ে দাঁড়াল। পুকুরটা সত্যি অনেক ভয়ঙ্কর ছিল। পানির উপর কোনো ঢেউ নেই, পুরো পানিটা আয়নার মতো যেন স্থির হয়ে আছে। রাকিব টর্চের আলো ফেলল, কিন্তু সে কোনো কিছুই দেখতে পেল না। আর ঠিক তখনই ছপ করে পুকুরের মাঝখানে কেউ যেন পানিতে পাথর ফেলল। রাকিব তৎক্ষণাৎ চমকে উঠল। তারপর আবারও একটু পর এই একই ঘটনা ঘটল। রাকিব বলল, কে? কোনো উত্তর নেই। সে আবারও বলল, কে ওখানে? এর কয়েক সেকেন্ড পর পর খুব নিচু একটা গলা যেন ভেসে এল। রাকিব! তৎক্ষণাৎ রাকিবের বুকের ভিতর যেন ধকপক ধকপক করতে লাগলো। গলাটা তার খুব পরিচিত। সে তাকিয়েই রইল পুকুরের দিকে। ডাকটা একটু পরে আবারও এলো। এবার সে খুব পরিষ্কারভাবে চিনতে পারল এটা তার মায়ের গলা। রাকিবের মা তখন বাড়িতে ঘুমাচ্ছিল। রাকিবের মুখ যেন শুকিয়ে গেল। সে নিজেকে বোঝালো, হয়তো ভুল শুনেছি। হঠাৎ পুকুরের পানি একটু নড়ল। তারপর পানির উপর দিয়ে যেন একটা মুখ ভেসে উঠল। একজন মহিলার মুখ, ভেজা চুল, মুখ ঢেকে রেখেছে। রাকিব তৎক্ষণাৎ পিছিয়ে গেল। মুখটা ধীরে ধীরে পানির নিচে যেন ডুবে গেল। তারপর আবার একই কণ্ঠে বলল, বাবা। এবার রাকিবের হাত পা যেন নিমিষেই ঠান্ডা হয়ে গেল, কারণ এবার গলাটা শুধু তার মায়ের মতো ছিল না, এবারে কণ্ঠটা ছিল তার মৃত বাবার মতো। তার বাবা মারা গিয়েছিলেন আজ থেকে প্রায় 5-7 বছর আগে। রাকিব আর সেখানে এক মুহূর্ত দাঁড়ালো না, দৌড়ে বাড়ির দিকে চলে গেল। কিন্তু সে জানতো না পুকুরের কালো পানির নিচে তখন কেউ একজন দাঁড়িয়ে তাকে দেখছিল। পরের দিন সকালে রাকিব ঘুম থেকে উঠে ভাবল রাতের ঘটনা হয়তো তার একটা স্বপ্ন ছিল। কিন্তু উঠোনে বেরিয়ে তার বুকটা যেন নিমিষেই কেঁপে উঠল। তার জুতোর পাশেই পড়েছিল সেই সাদা কাপড়টা, যেটা রাতের বেলা পুকুরের কাছে সে ফেলে এসেছিল। কাপড়টা রাতের মতো পুরো ভেজাই ছিল, আর কাপড় থেকে কালো পানি যেন টপ 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 করে পড়ছে মাটিতে। রাকিব কাপড়টা হাতে নিতেই পিছন থেকে তার মা বললেন, এটা এটা তুই কোথায় পেলি? রাকিব যেন তৎক্ষণাৎ চুপ হয়ে গেল। সে মাকে কোনো উত্তর দিতে পারল না। তার মা কাপড়টা দেখে হঠাৎ তার মুখ যেন ফ্যাকাশে হয়ে গেল। এটা এখানে আনলি কেন? রাকিব বলল, আপনি এটা চিনেন? তার মা কিছুক্ষণ চুপ থেকে বললেন, তোর বাবার মৃত্যুর আগে এমন একটা কাপড় আমাদের উঠোনে পাওয়া গিয়েছিল। তৎক্ষণাৎ রাকিবের বুকটা যেন কেঁপে উঠল। তারপর মা আর কিছু বললেন না, শুধু বললেন, আজ রাতে বাইরে যাবি? রাকিব বলল, কেন? মা তার দিকে তাকিয়ে বললেন, কারণ কালো পুকুর তোর গলা চিনে ফেলেছে। সেদিন বিকেলে রাকিব সরাসরি মকবুল চাচার কাছে গেলেন। চাচা, কালো পুকুরের ব্যাপারে সত্য ঘটনাটা কি? চাচা অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, তুই গত রাতে সেখানে গেছিলি। রাকিব মাথা নাড়াল। কেউ তোকে ডাকছিল? রাকিব আবার কিছুই বলল না। মকবুল চাচা বুঝে গেলেন। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, তাহলে সময় খুব কম। কিসের সময়? রাকিব বলল। মকবুল চাচা বললেন, ও তোকে একবার ডাকছে, তার মানে সে তোকে আবারও ডাকবে। তারপর তুই উত্তর দিলে তৃতীয়বার তোকে নিয়ে চলে যাবে। রাকিব বলল, কে? মকবুল চাচা ধীরে ধীরে বললেন, পুকুরের নিচে যে আসে। মানুষ না, তাহলে কি? চাচা বললেন, পুকুরের দিকে তাকিয়ে বললেন, এক সময় ওই পুকুরটা এমন ছিল না। তারপর তিনি গল্প শুরু করলেন। প্রায় 50 বছর আগে সেখানে একটা বড় জমি, এক পরিবার সেই জমিতে বসবাস করত। পরিবার ছিল এক বিধবা মা আর তার একমাত্র মেয়ে মায়া। মায়া ছিল খুবই সুন্দরী। এক রাতে গ্রামের কয়েকজন লোক তাকে পুকুরে গোসল করতে দেখে। তারপর সে নিখোঁজ হয়ে যায়। পরের দিন পুকুরের পানিতে তার কাপড় পাওয়া যায়, কিন্তু তার লাশ পাওয়া যায়। তার মা পাগলের মতো হয়ে যায়। প্রতিদিন রাতে পুকুরের ধারে বসে মেয়েকে ডাক। মায়া কেউ কোনো উত্তর দিত না। এক রাতে হঠাৎ পুকুরের মাঝখান থেকে মেয়ের গলা শোনা গেল, মা। মহিলা
তৎক্ষণাৎ পানিতে ঝাঁপ দিলেন। তারপর আর কোনো দিনও উঠলেন না। পরের দিন থেকে পুকুরের পানি কালো হয়ে যায়, আর গ্রামের মানুষ রাতে শুনতে শুরু করে, মা, বাবা, ভাই, আমাকে বাঁচাও। যে গলায় তাকে সবচেয়ে বেশি ভালোবাসে সেই গলায় ডাক। মকবুল চাচা বললেন, কেউ উত্তর দিলে কয়েকদিনের মধ্যে সে মানুষটা নিখোঁজ হয়ে যায়। রাকিব বলল, কতজন? বৃদ্ধ বললেন, গুণে শেষ করা যাবে। এরপর থেকে রাকিব আর কখনোই রাতের বেলা ওই পুকুরের ধারে কাছেও যায়নি। ধন্যবাদ রাসেল ভাই, আজকের ঘটনাটি এ পর্যন্তই।